আসসালামু আলাইকুম। দেশের সর্বপ্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি আইইবিটি এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও শুভ সন্ধ্যা। আমি মোহাম্মদ আফজাল হোসেন উজ্জ্বল, কো মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি, আইইবিটি সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ডিবেটিং ফোরাম অফ আইইবিটি জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। আমাদের ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সোসাইটি, আইইবিটি সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স কর্তৃক আয়োজিত আজকের এই পৃথিবী বিতর্ক আইএসএমই সবসময় সৃজনশীল এবং বাস্তবমুখী কর্মকাণ্ডের সাথে জড়িত। ঠিক তারই অংশ হিসেবে আজকের এই পৃথিবী বিতর্কের আয়োজন আশা করি সবাই উপভোগ করবেন। আমাদের আজকের বিতর্কের দুটি দল, যে দুটি দল বিতর্ক করবেন, একটি হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ডিবেটিং ক্লাব সরকারি দল হিসেবে এবং কুষ্টিয়া ডিবেটিং সোসাইটি বিরোধী দল হিসেবে। আমাদের সরকার দলে রয়েছেন আব্দুর রাকিব, মুহতাসিম মুসান্না, ফারহান সাদিক এবং কুষ্টিয়া ডিবেটিং সোসাইটি বিরোধী দলে রয়েছেন আনোয়ারুল ইসলাম অয়ন, আবির মাহমুদ এবং সায়েম আহমেদ। আমাদের আজকের বিতর্কের প্রস্তাবনাটি হচ্ছে একজন বিজ্ঞান মনস্ক ব্যক্তি হিসাবে এই সংসদ একজন বিজ্ঞান মনস্ক ব্যক্তি হিসাবে অত্যাধুনিক প্রযুক্তির সামরিক ব্যবহারের জন্য অনুতপ্ত। এবং আজকের এই মহান সংসদের মাননীয় স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ফয়সাল ভাইয়া, সাবেক সভাপতি, খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, কুয়েটডিসি। এবং আমাদের আজকের এই বিতর্কের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন শিহাব আর রাসাদ নির্জর ভাইয়া, সহসভাপতি, চিটাং ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, চুয়েট ডিবেটিং সোসাইটি। এবং আছেন আমাদের সাথে মুফতাসিম মাহবুব অয়ন ভাইয়া, সাধারণ সম্পাদক, রাজশাহী ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডিবেটিং সোসাইটি, কুয়েটডিসি। এবং আমাদের সাথে আরো আছেন মমিন তাজওয়ার মমিত ভাইয়া, বিতার্কিক কুয়েট ডিবেটিং ক্লাব এবং সাবেক সভাপতি, নটরডেম কলেজ ডিবেটিং আমাদের আজকের এই বিতর্ক সেশনে বিতর্কে এবং ধন্যবাদ জানাতে চাই আমাদের অতিথি এবং আমাদের ডক্টর এ কে এম পারভেজ ইকবাল স্যারকে, যিনি আমাদেরকে তার ব্যস্ততার মধ্যেও, স্যার অনেক ব্যস্ত ছিলেন, তার এই ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। তো আমরা সময় ব্যয় না করে আসলে আমাদের ডিবেটটা শুরু হওয়ার কথা ছিল আরো অনেক আগেই। আশা করি আমরা খুব দ্রুত শুরু করব। সর্বপ্রথমেই আমি আসলে একটু চলে যেতে চাই হচ্ছে আমাদের আজকের প্রধান অতিথির কাছে, স্যারের কাছ থেকে কিছু শুনতে চাই, তারপর আমরা সময় ব্যয় না করে বিতর্ক শুরু করব। আমি এই মুহূর্তে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের ডক্টর এ কে এম পারভেজ ইকবাল স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কোঅর্ডিনেটর অফ ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। স্যার। Okay, thank you very much, Ujjwal. Assalamu alaikum and very good evening. আমি ডক্টর এ কে এম পারভেজ ইকবাল, কোঅর্ডিনেটর, ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আইইউবিএটি। অ্যাকচুয়ালি আমি এইখানে উপস্থিত যে আজকে আমাদের এই প্রীতি অর্থাৎ ফ্রেন্ডলি ডিবেটিং কম্পিটিশনে যারা পার্টিসিপেন্ট তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই উদ্যোগে সামিল হওয়ার জন্য। এর সাথে সাথে আমাদের যে বিচারক শিহাব আর রাশাদ নির্জর, তারপরে মুনতাসিব এবং মোমেন আজওয়ার মুমিত, আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদের উদ্যোগকে সাপোর্ট করার জন্য। সাথে সাথে মোহাম্মদ ফয়সাল যে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে এই ধরনের সিচুয়েশনে আমরা চেষ্টা করছি আর কি আমাদের কানেক্টিভিটি বাড়ানোর জন্য, তারই একটা উদ্যোগ। আপনারা যে আমাদেরকে সহযোগিতা করেছেন তার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমাদের ইউনিভার্সিটি সম্বন্ধে একটু আপনাদেরকে বলতে চাচ্ছি, কারণ অনেকের কাছে হয়তো আমাদের ইউনিভার্সিটিটা কোনো পরিচিতি নাই বা কম পরিচিতি আছে। এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের আইইউবিএটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, এটা হলো প্রথম নন গভর্নমেন্ট ইউনিভার্সিটি যেটা বাংলাদেশে এস্টাবলিশড হয় 1991-এ। তো আমাদের ক্যাম্পাসটা খুবই গ্রিন, খুব বিউটিফুল। অনেকে প্রাইভেট ইউনিভার্সিটি বলতে যেটা বুঝে যে শুধু একটা বিল্ডিং সর্বস্ব একটা কিছু, কিন্তু আমাদের ক্যাম্পাস আছে। আপনাদের সবাইকে আমাদের ক্যাম্পাসে ভিজিট করার জন্য আমন্ত্রণ জানানো থাকলো। পরিস্থিতি স্বাভাবিক হলে ইউ আর ওয়েলকাম টু ভিজিট আস, ভেরি গ্রিন অ্যান্ড বিউটিফুল। অ্যান্ড আপনারা এও জানেন যে মেকানিক্যাল ডিপার্টমেন্ট প্রাইভেট ইউনিভার্সিটিতে অফার করা খুবই ডিফিকাল্ট বিকজ অফ দেয়ার ল্যাব। উই ট্রাই আওয়ার বেস্ট
to give the maximum, and then we try to keep the standard so that we can carry out the mechanical department. আপনারা জেনে আশ্বস্ত হবেন যে এটা আমি বলতে চাই যে মেকানিক্যাল ডিপার্টমেন্টে আমাদের এখন 16 জন ফ্যাকাল্টির ভিতরে 10 জনই পিএইচডি হোল্ডার, এবং যেটা যে কোনো পাবলিক ইউনিভার্সিটির সাথে কম্পারেবল। তো আপনাদের সবাইকে দাওয়াত থাকলো, এবং এই পরিস্থিতি স্বাভাবিক হলে ইউ ক্যান ভিজিট আস, এবং উই লাইক টু সি ইউ ইন ফিউচার। আমি একটু ডিবেটের দিকে যেতে চাই। আজকে যে টপিকস, এই টপিকস হলো টেকনোলজি। বর্তমানে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা মনে করছিলাম যে হয়তো পৃথিবী থেকে এই প্যান্ডেমিকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আর সব যুদ্ধ থেমে যাবে, কিন্তু থামে নাই। তো যার কারণে প্রযুক্তি থাকবেই, প্রযুক্তির পজিটিভ নেগেটিভ দুইটা দিকই আছে। তো এই সামরিক ক্ষেত্রে প্রযুক্তির দিকটা যদি পজিটিভলি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে ক্যাজুয়ালিটি কত কমানো যায় আমার সৈন্যের। আর বিপরীত দিকে যদি আমি দেখতে চাই, তাহলে কত তাড়াতাড়ি বিপরীতকে শেষ করে দেওয়া যায়। যাই হোক, আমি মনে করি খুব ভালো টপিকস। এই টপিক্সে আমাদের পার্টিসিপেন্টরা খুব এনজয় করবে। তা আমি আর কথা না বাড়িয়ে আমাদের এই প্রোগ্রামটাতে সবারই যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার সুন্দর বক্তব্যের জন্য এবং ইনসাইটফুল স্পিচের জন্য আমাদের ভার্সিটি সম্পর্কে এবং ডিবেটের মোশনটা সম্পর্কে। তো আমাদের আজকের প্রস্তাবনা ছিল এই সংসদ একজন বিজ্ঞান মনস্ক ব্যক্তি হিসাবে অত্যাধুনিক প্রযুক্তির সামরিক ব্যবহারের জন্য অনুতপ্ত। আমাদের আজকে সরকার দল হচ্ছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ডিবেটিং ক্লাব এসএসসিডিসি, এবং বিরোধী দল হিসেবে আছেন কুষ্টিয়া ডিবেটিং সোসাইটি কেরিয়াস। তো আমরা আর সময় ব্যয় না করি, আমাদের প্রায় 30 মিনিট চলে গেছে, আমাদের বিতর্ক আরো আগে শুরু হওয়ার কথা ছিল। তো আমি সময় ব্যয় না করে আমি চলে যাচ্ছি আমাদের আজকের সংসদের মাননীয় স্পিকার মোহাম্মদ ফয়সাল ভাইয়ের কাছে। ফয়সাল ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। জি, মাননীয় স্পিকার, ওভার টু ইউ। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। প্রথমেই হচ্ছে আইইউবিএটি সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স, এদেরকে হচ্ছে অনেক বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। তো আমরা আসলে খুব বেশি কালক্ষেপণ করব না, অনেকক্ষণ হয়ে গিয়েছে। আমি প্রথমেই বিতর্কটি শুরু করার জন্য আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর AKM পারভেজ ইকবাল স্যারের কাছে অনুমতি চেয়ে নেব। স্যার, আপনি যদি অনুমতি দেন তাহলে পরে হচ্ছে আমরা বিতর্কটা শুরু করব। Yes, granted. You can start. অসংখ্য ধন্যবাদ স্যার। তাহলে আমরা হচ্ছে আর বেশি কালক্ষেপণ করব না। ইতিমধ্যে আপনারা আমাদের সবার সাথে পরিচিত হয়ে গিয়েছেন, বিচারক মণ্ডলী এবং যারা বিতর্ক করবেন। সো আর বেশি আসলে অপেক্ষা করতে চাচ্ছি না, শুরুতেই ফ্লোর ছেড়ে দিচ্ছি প্রধানমন্ত্রীকে। ভাইয়া, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, পরিষ্কার আপনাকে শোনা যাচ্ছে। আপনি বিতর্কটা শুরু করতে পারেন। আপনাদের টাইম কিপটা হচ্ছে টেক্সটে হবে, একটু খেয়াল রাখবেন চ্যাট বক্সে, ঠিক আছে? জি ভাইয়া, আরেকটা কোশ্চেন, আমাদের কি 5 মিনিটে দেওয়া হবে নাকি কম বেশি আছে? 5 মিনিট করেই ভাইয়া। আচ্ছা, স্টার্টিং মাই স্পিচ ইন 3, 2, 1। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকের বিশ্বের দিকে যদি আমরা তাকাই, অত্যাধুনিক প্রযুক্তি প্রচুর পরিমাণে অগ্রসর হচ্ছে এবং সেই সাথে বেড়ে চলছে সামরিক ক্ষেত্রে তার ব্যবহার, এবং এই ক্ষেত্রে দেশের সুরক্ষা, যুদ্ধ এবং অন্য দেশকে আক্রমণ করার ক্ষেত্রে বহুল প্রচলিত এবং ধ্বংসাত্মক ওয়েপন তৈরি হচ্ছে, যেটা ব্যবহার করা হচ্ছে। এর ফলে আমরা অনেক ধ্বংস এবং ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছি, এবং অতীতের তাড়নায় আজও আমরা ক্ষতির শিকার। এবং সেখান থেকে দাঁড়িয়েই এই মহান সংসদে আজকের প্রস্তাবনা উত্থাপন করছি একজন বিজ্ঞান মনস্ক ব্যক্তি হিসেবে অত্যাধুনিক প্রযুক্তি সামরিক ব্যবহারের জন্য অনুতপ্ত। মাননীয় স্পিকার, আজকে ব্যক্তি অর্থাৎ যার ইমোশন রয়েছে, আবেগ রয়েছে এবং ভয় রয়েছে, এবং ধ্বংসলীলা এবং হত্যাযজ্ঞের প্রতি তার প্রচন্ড কম্পন সৃষ্টি হয় মাননীয় স্পিকার। এবং বিজ্ঞান মনস্ক অর্থাৎ যে ব্যক্তিটা কুসংস্কারকে প্রায়োরিটাইজ করে না, বরং সে যুক্তি এবং বিবেচনার মাধ্যমে সকল কিছু বিবেচনা করার চেষ্টা করে, এবং বিজ্ঞানের মৌলিক জ্ঞান তার মধ্যে রয়েছে। এবং অত্যাধুনিক দ্বারা বলতে বোঝায় আজকে অত্যাধুনিক যুগে যে সকল ওয়েপন গুলো খুবই ধ্বংসযোগী এবং বর্তমানে ধীরে ধীরে এর গতি আরো বেড়ে চলেছে সে সকল ওয়েপন গুলোকে, যেমন ধরুন নিউক্লিয়ার ওয়েপন, বায়োলজিক্যাল ওয়েপন এবং কেমিক্যাল ওয়েপন। মাননীয় স্পিকার, আজকে প্রথমে আসি আমরা কেন অনুতপ্ত। দুইটা বিষয়ের জন্য আজকে আমরা অনুতপ্ত। প্রথমত, ড্যামেজ রিলেটিং নিউক্লিয়ার এন্ড কেমিক্যাল ওয়েপন। 2 নাম্বার হচ্ছে কোলাটেরাল ড্যামেজ এন্ড সিভিল হার্ম। মাননীয় স্পিকার, প্রথমেই আসি আজকের যে ওয়েপন গুলো তৈরি করা হয় সামরিক ক্ষেত্রে ব্যবহারের জন্য, সেগুলো নিয়ে। মাননীয় স্পিকার, আজকে অস্ত্র ব্যবহারের পূর্বেই অস্ত্রটা
তৈরি করা হলো এবং পরবর্তীতে তার একটা ট্রায়াল দেওয়া হয় এবং সেখান থেকে আমরা অনুতপ্ত হওয়া শুরু করি। কেন স্পিকার, আজকে যে অস্ত্রটা ব্যবহার করার পূর্বে ট্রায়াল দেওয়া হচ্ছে সেটা কিন্তু এনভায়রনমেন্টের উপরে, যদিও অনেক ক্ষেত্রে অনেক অন্যান্য জীবগুলোকে দূরে সরিয়ে রাখা যায় একটা ফ্রি স্পেসে সেটা ট্রায়াল করা হয়, কিন্তু স্পিকার আজকে এনভায়রনমেন্টকে তো আপনি সরিয়ে রাখতে পারবেন না এবং এর ফলে আজকে আমাদের যে সকল সমস্যা আছে, অনেক ক্ষেত্রে রেডিয়েশন বেড়ে যাচ্ছে এবং বায়োডাইভার্সিটি হার্ম হয়ে যাচ্ছে এবং এটা কখনোই ওভারকাম করা সম্ভব নয়। আজকে আমি বিজ্ঞান মনস্ক হিসেবে জানি পরিবেশ এখন খুব হুমকির মুখে এবং ভবিষ্যতে আমাদের অস্তিত্ব হারিয়ে যেতে পারি, তার জন্য আমরা প্রথম থেকেই অনুতপ্ত রয়েছে। এছাড়াও কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড বের হয় বিভিন্ন ধরনের ওয়েপন ব্যবহার করার মাধ্যমে, যেমন এক্সাম্পল রাবল এবং ডেব্রিজ যেটা বের হয় সেটার কারণে আমাদের এয়ার এবং সয়েল পলিউশন হচ্ছে স্পিকার। এরপর স্পিকার আসি আমাদের ওয়েপনটা তৈরি হয়ে গেল, এরপরে কি হচ্ছে, আজকে ওয়েপনের জন্য মেকানিক্যাল ড্যামেজ হতে পারে। সেই ক্ষেত্রে কি হবে, যেখানে আমরা ওয়েপনটা রাখবো কিংবা ওই ধরনের প্রযুক্তি রাখবো সেখানে কিন্তু একটা ত্রুটির কারণে ধ্বংস হতে পারে ওই স্থানটি, অথবা যুদ্ধ চলাকালীন সময় যদি মেকানিক্যাল ড্যামেজটা হয় তাহলে সেটা আরো ভয়ঙ্কর স্পিকার। যেমনটা দেখেছি 1979 সালের সোভিয়েত ইউনিয়ন এবং ইউএস যুদ্ধে স্পিকার, সেখানে ইউএস এর মেকানিক্যাল ড্যামেজের কারণে তারা ভেবেছিল সোভিয়েত ইউনিয়ন থেকে তাদের দিকে মিসাইল ছোড়া হচ্ছে, কিন্তু আসলে সেটা ছোড়া হয়নি এবং অপর দিকে সেই ঘটনার প্রেক্ষিতে কাউন্টার অ্যাটাক স্বরূপ তারা মিসাইল লঞ্চ করতে গিয়েছিল স্পিকার। এখন এখানে মিসাইলটা লঞ্চ করলে কিন্তু সোভিয়েত ইউনিয়ন সম্পূর্ণভাবে ধ্বংস হওয়ার একটা সম্ভাবনা ছিল, যেটা ছিল সম্পূর্ণভাবে মেকানিক্যাল ড্যামেজ, যেটা ভুল ইনফরমেশন দিয়েছিল। অর্থাৎ এইসব ক্ষেত্রে আমাদের মেকানিক্যাল ড্যামেজ রয়েছে যেটা আপনি সম্পূর্ণভাবে উপেক্ষা করতে পারছেন না, তার জন্য আমি আজকে অনুতপ্ত স্পিকার। এরপর স্পিকার ধরে নিলাম মেকানিক্যাল ড্যামেজ ছিল না, কিন্তু যুদ্ধক্ষেত্রে এইটা ব্যবহার ফলে আমাদের যে সকল সমস্যার সম্মুখীন হয়েছে সেগুলোর এক্সাম্পল দিচ্ছি স্পিকার। হলোক্যাস্ট, যেখানে 6 মিলিয়ন মানুষ মারা গিয়েছিল গ্যাস চেম্বারের মাধ্যমে, গ্যাসে ইমপ্লাই করার মাধ্যমে, এবং স্পিকার ওই সময় 6 মিলিয়ন মানুষ অনেক দেশে পাওয়াই যেত না, অর্থাৎ ওই সময়ের প্রেক্ষিতে অনেক বড় একটা সংখ্যক মানুষ মারা গিয়েছিল এবং ইউজ করা হয়েছিল গ্যাস, কেমিক্যাল ওয়েপন ব্যবহার করা হয়েছিল যা অত্যাধুনিক প্রযুক্তির মধ্যেও পড়ে স্পিকার। এরপর স্পিকার হিরোশিমা নাগাসাকি 6 আগস্ট 1945 সাল, যেখানে বোমের কারণে 2,30,000 মানুষ মারা গিয়েছিল স্পিকার, এবং পার্শ্ব প্রতিক্রিয়ায় মারা গিয়েছিল হিরোশিমায় 2,50,000 মানুষ এবং নাগাসাকিতে 1,50,000 মানুষ, যেখানে তখন মানুষ ছিল মোট হিরোশিমা ছিল 3,80,000 এবং নাগাসাকিতে ছিল 2,60,000, অর্থাৎ স্পিকার প্রায় 70% মানুষ পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে মারা যায়। এবং 100 বছর পরেও আজকে আমরা বিকলাঙ্গ জন্ম দেওয়া লাগতেছে স্পিকার। এসব এরপরে আসি, যদি এসব কিছু নাও হয়, আজকে যদি পারমাণবিক অস্ত্র সমূহ শুধুমাত্র পারমাণবিক অস্ত্র কিংবা বায়োলজিক্যাল অস্ত্র কিংবা কেমিক্যাল অস্ত্রগুলো আজকে ব্যবহার না করি, তাতেও আমাদের যে সকল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সে তার মধ্যে বড় হচ্ছে আতঙ্ক স্পিকার। পারমাণবিক ভয় থেকে কোনো দেশই দূরে নয় স্পিকার। আজকে আমেরিকায় 6,500 ওয়ার হেড রয়েছে, যেটা সমস্ত পৃথিবীকে 11 বার সম্পূর্ণরূপে ধ্বংস করতে সক্ষম। এছাড়াও পারমাণবিক কান্ট্রি যেমন রাশিয়া এবং অন্যান্য কান্ট্রি গুলোতে বহুল পরিমাণে পারমাণবিক অস্ত্র রয়েছে এবং যার দাবানলে আজকে আমরা ভয়ে রয়েছি স্পিকার। আজকে আমেরিকা নতুন এক ধরনের ওয়েপন লঞ্চ করতে যাচ্ছে, যেখানে যার লেন্থ হচ্ছে বোলিং লেনের সমান এবং 6,000 মাইল সে অতিক্রম করতে পারে, এবং হিরোশিমা নাগাসাকিতে যে বোমা ইমপ্লাই করা হয়েছিল তার থেকে 20 গুণ ধ্বংসাত্মক হবে স্পিকার। অর্থাৎ স্পিকার এই সকল নিউক্লিয়ার ওয়েপন যে সকল কান্ট্রিতে রয়েছে সে সকল কান্ট্রি খুবই পাওয়ারফুল একটা অবস্থানে রয়েছে এবং যার জন্য আমাদের অন্যান্য দেশ অত্যন্ত ভয়ের মধ্যে রয়েছে। এবং স্পিকার যদি এমনটা হয়ে যায় যে এই সকল রাষ্ট্রের প্রেসিডেন্ট কোন রূপে ডিস্ট্রাকটিভ প্রেসিডেন্ট হয়, তাহলে স্পিকার আমাদের অবস্থানটা কোথায় এসে দাঁড়াবে স্পিকার। আজকে আমরা অবশ্যই অনেক খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাবো, এবং এই কারণে আজকে বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে আমি চাই না যে আমার দেশ হিরোশিমা নাগাসাকি, এরপর রাশিয়া, ইউএন, এরপর হলোকাস্ট, এই সকল যে জিনিসগুলো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে সকল শিকার হয়েছে সেগুলো শিকার হোক স্পিকার। ও বায়ো ওয়েপন এবং কেমিক্যাল ওয়েপনের ডিস্ট্রাকশন এতই বহুল যে আজকে ইউনাইটেড নেশন এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে স্পিকার। এখন এই কেমিক্যাল ওয়েপন এবং বায়োলজিক্যাল ওয়েপন আমরা আজকে বুঝতে শিখেছি আসলে এই সকল অত্যাধুনিক প্রযুক্তি আসলে কতটা ক্ষতিকর এবং আমাদের কেন ব্যবহার করা উচিত হবে না, এবং সেখান থেকে আমরা বলছি যে আজকে অত্যাধুনিক প্রযুক্তি সামরিক ক্ষেত্রে ব্যবহার করার জন্য অনুচিত হবে স্পিকার। এছাড়াও স্পিকার আজকে যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, তার জন্য কিন্তু আমাদের সিভিলিয়ানই হার্ম হচ্ছে সব থেকে বেশি স্পিকার। এক্সাম্পল স্বরূপ জানাতে পারে, আজকে ইসরায়েলের কোনো হোটেলে যখন হামানের কেউ থাকছে তখন কিন্তু ইসরায়েল উক্ত হোটেলের উপরে সরাসরি বোমা নিক্ষেপ করছে, এর ফলে
হামানের যারা কোনো দোষী ছিল না তারা মারা যাচ্ছে, এবং ইসরায়েলের অন্যান্যরা তারাও মারা যাচ্ছে, অর্থাৎ সিভিলিয়ানরা, নির্দোষ সিভিলিয়ানরা এখানে শিকার হচ্ছে মানুষ স্পিকার। অপরদিকে পরাক্রমশালী দেশ যেমন আমেরিকা কিংবা অন্যান্য দেশ, সেখানে মানুষ স্পিকার দেখতে পারবেন আজকে ওয়েপন ডেভেলপমেন্টের উপর প্রচুর অর্থ খরচ করা হচ্ছে, কিন্তু অপরদিকে তাদের যে মানুষ রয়েছে, নাগরিক রয়েছে, তারা কিন্তু আজকে ফুটপাত অনেকে রয়েছে, অর্থাৎ মানুষ স্পিকার একজন মানুষের যে বেস নিডটা রয়েছে সেটা কিন্তু ফুলফিল না করে আজকে ওয়েপনের দিকে বেশি ঝুঁক দেওয়া হচ্ছে। এবং এই কারণে আমরা বলছি যে আজকে বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে এই সামরিক ক্ষেত্রে এই অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করা অনুচিত হবে। মানুষ স্পিকার এছাড়াও আমাদের যে অস্ত্র তৈরি হচ্ছে অত্যাধুনিক অস্ত্র, এই অস্ত্র কোনো না কোনো ভাবে আমাদের জঙ্গিদের কাছে চলে যাচ্ছে, এবং জঙ্গিদের কাছে যখন চলে যাচ্ছে মানুষ স্পিকার, তখন কিন্তু আমরা আমাদের সমগ্র দেশটা এবং সমগ্র বিশ্বটা এখন আতঙ্কের মধ্যে রয়েছে, সাধারণ জনগণ হার্ম হচ্ছে, এবং অপরদিকে একজন দেশের সরকার সেও কিন্তু অনেক অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছে মানুষ স্পিকার। এছাড়াও মানুষ স্পিকার আজকে যখন পারমাণবিক অস্ত্রের উপর জোর দিচ্ছে, তখন কিন্তু আমাদের অন্যান্য টেকনোলজির ফাউন্ডেশন অনেকটা লো হয়ে যাচ্ছে, অনেকটা খারাপ হয়ে যাচ্ছে, এবং এই সকল দেশ যদি বিবেচনা করি আজকে বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে, অর্থাৎ আমি যিনি যুক্তি বিবেচনা করি এবং ধন্যবাদ আপনাকে। অতীতকে বিশ্লেষণ করতে পারি, সে কখনোই চাইবো না যে পারমাণবিক অস্ত্র আজকের সামরিক ক্ষেত্রে ব্যবহার করা হোক। অতএব আজকের এই প্রস্তাবনা সংসদে যত যোগ্যতা রাখে। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেহেতু হচ্ছে এটি একটি প্রীতি বিতর্ক এবং প্রস্তাবটি একদিন আগে দিয়ে দেওয়া হয়েছে, তাই হচ্ছে আমরা বিরোধী দলকে কোন রকম স্ট্র্যাটেজিক সময় দিব না। ফ্লোর ছেড়ে দিচ্ছি লিডার অফ অপোজিশনকে। Am I audible? হ্যাঁ ভাইয়া, আপনাকে শোনা যাচ্ছে, আপনি শুরু করতে পারেন। Starting my speech in 3, 2, 1. মাননীয় স্পিকার, আজকে গভর্নমেন্ট সাইড থেকে এসে সুন্দরভাবে আপনাকে ব্যক্তি এবং বিজ্ঞান মনস্ক আলাদা একটা ক্যারেক্টারাইজেশন দেখিয়ে গেল, কিন্তু আসলে আজকে তিনি যে প্রস্তাবনাটা এই সংসদে উত্থাপন করলেন সেখানে আসলে বিতর্ক লেন্সটা কোথায় ছিল সেটা আসলে তিনি আজকে পরিষ্কার করে দিয়ে যাননি। মাননীয় স্পিকার, আজকে একজন বিজ্ঞান মনস্ক মানুষ হিসাবে এই যে অত্যাধুনিক প্রযুক্তিগুলা এই সামরিক ব্যবহারের জন্য আমি অনুতপ্ত হব কি হব না, ঠিক এই জায়গাতে ছিল, এবং এই লেন্স থেকে আমরা মনে করি একজন বিজ্ঞান মনস্ক মানুষের চিন্তা ভাবনা গুলো কেমন হয়। তিনি রেডিক্যাল চিন্তা ভাবনা করেন, এবং অর্থাৎ তার যে লজিক্যাল চিন্তা ভাবনা, এই ফার্স্ট একটা রেসপন্স। সেকেন্ড কথা হচ্ছে তিনি স্থায়ী সমাধান খোঁজেন, এবং আসলে যে বিজ্ঞান এই জিনিসটার কতটা উন্নয়ন হচ্ছে ঠিক এই ধরনের চিন্তা ভাবনা থেকে আসলে তিনি অনুতপ্ত হবেন কি হবেন না, আজকের আমাদের বিতর্কটা ঠিক এই জায়গাতে। মাননীয় স্পিকার, প্রথম কথা হচ্ছে এই যে মানব কল্যাণ বা আপনার একটা বিজ্ঞান মনস্ক মানুষের রেডিক্যাল চিন্তা ভাবনা, ঠিক এই মানব কল্যাণের জায়গা থেকে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা দেশের যে সার্বভৌমত্ব রক্ষা করা বলেন অথবা আরেকটা দেশের থেকে তার যে সুরক্ষা, এই বিষয়গুলো থেকে যখন আমরা 2021 সালের মধ্যে একটা আধুনিক যুগে বসবাস করছি, ঠিক এই জায়গা থেকে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রত্যেকটা দেশকে কিন্তু এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার এই সামরিক ক্ষেত্রে অবশ্যই করতে হয়। দ্বিতীয় কথা হচ্ছে মাননীয় স্পিকার, লক্ষ্য করুন এই যে তারা অনেক পরিমাণ হচ্ছে অনেক দেশের অনেক পরিমাণ পারমাণবিক বোমার হচ্ছে তথ্য আমাদের দেখিয়ে গেল, আমাদের কথাও ঠিক এই জায়গাতে দেখুন আজকে রাশিয়ার কাছে অনেকগুলা পারমাণবিক বোমা থাকতে পারে, আমেরিকার কাছে থাকতে পারে, কিংবা আপনার আর উত্তর কোরিয়ার কাছে থাকতে পারে, কিন্তু এই যে বোমাগুলা থাকার পরেও কেন আজকে ওয়ার্ল্ড ওয়ার 3 হচ্ছে না, ঠিক এই জায়গাটা আমাদের প্রশ্ন হচ্ছে মাননীয় স্পিকার, যখন প্রত্যেকটা দেশের কাছে এই ধরনের অত্যাধুনিক অস্ত্র থাকে এবং এখানে একটা ব্যাকল্যাশ খাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক সেই জায়গাতে কিন্তু প্রত্যেকটা দেশ এইটা চিন্তা করে আমি যদি আজকে ওই দেশটাকে আক্রমণ করি, ওই দেশ থেকে আমি যখন ব্যাকল্যাশটা খাবো সেটা আমার জন্য কতটা ক্ষতিকর হবে। এবং ঠিক সেই জায়গা থেকে কিন্তু এই সার্বভৌমত্ব এবং এই ব্যাকল্যাশের জায়গা থেকে প্রত্যেকটা মানুষ কিন্তু অত্যাধুনিক সামরিক অস্ত্র ব্যবহার করার কারণে আজকে এই যুদ্ধগুলা অনেকটা কমে এসেছে। এখন কথা হচ্ছে মাননীয় স্পিকার, আমরা ঠিক এই জায়গাতে দেখাতে যাই প্রাচীনকালে যতগুলা যুদ্ধ হতো এবং যত দ্রুততার সাথে হতো, বর্তমান সময়ে কিন্তু এত দ্রুততার সাথে বা এত পরিমাণ যুদ্ধ কিন্তু আমরা এই বিশ্বে দেখতে পাই না। এরপর মাননীয় স্পিকার, আমরা যদি দেখি একজন বিজ্ঞান মনস্ক ব্যক্তি অবশ্যই বিজ্ঞানের উন্নয়ন জিনিসটা চিন্তা করবে। এখন হচ্ছে এই বিজ্ঞানের উন্নয়ন গুলা কিভাবে হয়, আমরা যদি লক্ষ্য করে থাকি এই বিশ্বের যতগুলা আপনার মেজর ইনভেনশন গুলা হয়েছে প্রত্যেকটার পেছনে কিছু ওয়ার্ডের কিন্তু হচ্ছে অনেক বেশি ইনফ্লুয়েন্স ছিল। অর্থাৎ ওয়ার্ল্ড ওয়ার 2 যখন হয় তখন আপনার পেনিসিলিয়াম আবিষ্কার হয়, কিংবা হচ্ছে আপনার নৌবাহিনীর যখন হচ্ছে তারা উন্নয়ন করতে যায় তখন কিন্তু সেখান থেকে আপনার শিপমেন্টের ইনভেনশন গুলো আসে। অর্থাৎ সব মিলিয়ে যখন এই যে বিজ্ঞানের উন্নয়নের জন্য বা বিজ্ঞানের আবিষ্কারের জন্য একটা প্রয়োজন বোধ হয়, সেই প্রয়োজন বোধটা কিন্তু এই আমাদের যোগায় এই যুদ্ধগুলা। অর্থাৎ যখন আপনার কাছে একটা প্রয়োজন থাকে যে আমাকে অন্য দেশের থেকে বাঁচতে হলে কিংবা অন্য দেশের সাথে টিকে থাকতে হলে আমাকে আরো বেশি আবিষ্কার করতে হবে, এবং এই যে আপনার একটা কম্পিটিশন থাকে, ঠিক সেই জায়গা থেকে কিন্তু এই বিজ্ঞানের উন্নয়নের চিন্তা থেকে এখানে আরো নতুন নতুন ইনভেনশন আসে।
এখন কথা হচ্ছে মাননীয় স্পিকার, তারা যে আপনাকে সিভিল হার্ম কিংবা এনভায়রনমেন্টের হচ্ছে লজিক গুলো দেখালো, তাদের আর্গুমেন্টের এখানে সবচেয়ে বড় রেসপন্স আমরা দিয়ে যাই। আপনি যদি এখন সিভিল হার্মের কথা বলেন, সিভিল হার্মের ক্ষেত্রে আমরা আপনাকে দেখাই জিওপলিটিক্স কিংবা অন্যান্য বিভিন্ন ধরনের কারণে যে পরিমাণ মানুষ মারা যায়, সামরিক শক্তিতে অত্যাধুনিক অস্ত্রের ব্যবহারের কারণে কিন্তু এত পরিমাণ মানুষ মারা যায় না। তারা আপনাকে বলে যায় যে এই অত্যাধুনিক অস্ত্রগুলো ব্যবহার করলে নাকি পরিবেশের বিপুল পরিমাণ ক্ষতি হয়, কিন্তু মাননীয় স্পিকার, একজন বিজ্ঞান মনস্ক মানুষ জানে যে এই যে এনভায়রনমেন্টের ক্ষতিটা, এটা কিন্তু এনভায়রনমেন্টাল আপনার ডেভেলপমেন্ট বা এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট গুলো যেগুলো রয়েছে সেখান থেকে অনেক বেশি ক্ষতি হয়। অর্থাৎ তারা আপনাকে একটা মাইনরিটি আর্গুমেন্ট দেখিয়ে আজকে আপনাকে সেখানে অত্যাধুনিক প্রযুক্তির উপরে দোষ চাপিয়ে দিয়ে যায়। মাননীয় স্পিকার, আজকে লক্ষ্য করুন, তারা আপনাকে বলছে যে একটা দেশ আরেকটা দেশের উপরে হঠাৎ করে কোনো আক্রমণ করে দিতে পারে বা করে দিলেও হচ্ছে সেখানে অনেক বেশি ক্ষতি হয়, কিন্তু আমরা বিশ্বাস করি এই বিশ্বে অবশ্যই এই যে অত্যাধুনিক প্রযুক্তি এইগুলা ব্যবহার করার জন্য একটা আপনার ওয়ার্ল্ড ল টার্ম রয়েছে। সেই ওয়ার্ল্ড ল টার্মে কিন্তু প্রত্যেকটা এই অত্যাধুনিক প্রযুক্তিগুলা কিভাবে সামরিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে এবং তার যে ক্রাইটেরিয়া, এইগুলা কিন্তু প্রত্যেকটা ফিক্স থাকে, এবং সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি কোনো ব্যক্তি কিন্তু এইভাবে সরাসরি আপনার সেই দায়টা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের উপরে দিতে পারে না। অর্থাৎ মাননীয় স্পিকার, আমরা এই যে কেমন একটা সমাজে বসবাস করছি এবং কি জন্য আমরা এই প্রস্তাবে ওনার বিপক্ষে যাচ্ছি, কারণ কি আপনার সমাজের প্রত্যেকটা মানুষ কিন্তু আধিপত্য বিস্তারের চিন্তা ভাবনা নিয়ে থাকে এবং সবাই কিন্তু আসলে সুশীল হয় না এবং অন্যের অধিকার দিতে চায় না। এই আধুনিক যুগে থেকে আপনার অধিকারকে অন্যের কাছ থেকে বুঝে নেওয়ার জন্য কিংবা আপনার দেশকে অন্য দেশের থেকে আসলে যে সুযোগ সুবিধা কিংবা আপনার যে হচ্ছে অধিকার সেগুলো বুঝে নেওয়ার জন্য কিন্তু এই অত্যাধুনিক প্রযুক্তিগুলো আপনার অনেক বেশি দরকার হয়। তাই মাননীয় স্পিকার, আমাদের মোট কথা এইটাই যে আপনি এই যে একজন বিজ্ঞান মনস্ক ব্যক্তি হিসেবে সরাসরি এই অত্যাধুনিক প্রযুক্তি সামরিক ব্যবহারের জন্য কখনোই অনুতপ্ত হতে পারেন না। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে ফ্লোর ছেড়ে দিচ্ছি ডেপুটি প্রাইম মিনিস্টার। Sir, am I audible? হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে, আপনি শুরু করতে পারেন। Okay, sir. Starting my speech in 3, 2, 1. ধন্যবাদ স্পিকার, আমাকে এই সংসদে ফ্লোর প্রদান করার জন্য। স্পিকার, আজকে আমরা অপোজিশন বেঞ্চ থেকে যেই প্রধান লজিকটা পাচ্ছি সেটা হচ্ছে যে আজকের পৃথিবীতে অত্যাধুনিক প্রযুক্তি সামরিক ব্যবহারের জন্য আজকে ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে না বা ওয়ার্ল্ড ওয়ার থেমে আসছে। এই যে তাদের এই প্রাইমারি যে প্রিমাইসটা, এটা কিন্তু প্রথমতই ভেঙে যাওয়ার স্পিকার। আপনি যদি ইতিহাসের দিকে তাকান, আমরা যে আজকে যেই রিগ্রেট মোশন ডিবেট করতেছি, আপনি যদি ইতিহাসের দিকে তাকান, আফটার 1945 অর্থাৎ পারমাণবিক প্রযুক্তি ডেভেলপমেন্টের পরে, অর্থাৎ যখন থেকে তারা বলতেছেন যে একটা দেশ একটা শঙ্কিত হয়ে থাকছে যে অন্য দেশের কাছেও পারমাণবিক অস্ত্র থাকলে তারা আমাদের উপর হামলা করতে পারে। কিন্তু মাননীয় স্পিকার, আপনি কিন্তু দেখবেন যে এর পরও কিন্তু পৃথিবীতে কিন্তু যুদ্ধ থেমে নেই, অর্থাৎ যুদ্ধের মাত্রা কিন্তু কমতেছে না। আপনি যদি কোরিয়ান ওয়ারের দিকে তাকান 1950-এর দশকে, তখনও কিন্তু আপনি দেখবেন যে পৃথিবীর যতগুলো মেজর সুপার পাওয়ার তারা কিন্তু সেখানে জড়িত ছিল। আপনি দেখবেন সেখানে ইউএসএসআর জড়িত ছিল, আপনি দেখবেন সেখানে চায়না একটা রাইজিং শক্তি হিসেবে সেখানে জড়িত ছিল, আপনি দেখবেন সেখানে আমেরিকা জড়িত ছিল। আপনি কিন্তু দেখবেন ভিয়েতনাম ওয়ারে কিন্তু পৃথিবীর মেজর পরাশক্তি গুলা কিন্তু তারা সেখানে জড়িত ছিল। আপনি দেখবেন বসনিয়ান ওয়ারের কথা, আপনি দেখবেন ইরাকের উপর 2 দফায় হওয়া অপারেশন ডেজার্ট স্টোর্ম আর অপারেশন ডেজার্ট শিল্ড। আপনি কিন্তু দেখবেন আরব ইসরায়েলের মধ্যে 4 বার যুদ্ধ হওয়া, আপনি কিন্তু দেখবেন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, চেচনিয়ান যুদ্ধ, ইরাক ইরানের মধ্যে চলা 10 বছরের যুদ্ধ, হুথি সৌদি আরবের কনফ্লিক্ট, সিরিয়ান সিভিল ওয়ার। আপনি কিন্তু দেখেন যে পৃথিবীতে কিন্তু যুদ্ধের পরিসমাপ্তি হচ্ছে না অনারেবল স্পিকার। কেন হচ্ছে না অনারেবল স্পিকার? এই যে আপনি যে দেখতেছেন যে অত্যাধুনিক প্রযুক্তির যে সামরিক ব্যবহারগুলো, এই যে ব্যবহারগুলো, এগুলোর ফলে কিন্তু আপনি কিন্তু দেখতে পারতেছেন যে আমাদের প্রচুর পরিমাণে কোলাটারাল ড্যামেজ হচ্ছে। পৃথিবী কিন্তু একটা ঝুঁকির মুখে আছে। আমরা কিন্তু দেখতে পারতেছি যে মানুষের সিভিল হার্ম হচ্ছে অনারেবল স্পিকার। অনারেবল স্পিকার, আপনি দেখেন মানুষ বর্তমানে এমন একটা ক্যাপাবিলিটি পেয়ে গেছে, শুধুমাত্র আমেরিকার মতন একটা দেশ, তাদের কাছে থাকা 6,500 নিউক্লিয়ার ওয়ারহেড এই পৃথিবীকে 11 বার ধ্বংস করতে সক্ষম। আপনি দেখেন এটা কিন্তু এক ধরনের প্যান্ডোরার বাক্স, এটা কিন্তু আমাদের জন্য এক ধরনের অভিশাপ মাননীয় স্পিকার। আপনি কিন্তু দেখবেন যে আজকের পৃথিবীতে কিন্তু আপনি দেখবেন যে আমরা এমন একটা পৃথিবীতে বসবাস করতেছি যেখানে আমাদের এই ভয়ে থাকতে হচ্ছে যে আজকে যদি নিউক্লিয়ার কোনো ক্যাটাস্ট্রফি ঘটে তাহলে আমাদের মানব জাতির কি হবে। অনারেবল স্পিকার, আপনি দেখেন যে
একটা রাষ্ট্রে বর্তমান পৃথিবীতে রাষ্ট্র গঠনের কারণটা কি? রাষ্ট্র গঠনের কারণ হচ্ছে আধুনিক পৃথিবীতে তাদের নাগরিকদেরকে একটা উন্নত জীবনমানের ব্যবস্থা দেওয়া, তাদের নাগরিককে একটা সুন্দর জীবন দেওয়া এবং তাদেরকে সুশাসনের মাধ্যমে তাদের জীবনটাকে সুন্দর করে তোলা মানুষকে। কিন্তু আমরা আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, সবচেয়ে যারা প্রভাবশালী ধনবান দেশ, তাদের দিকে যদি তাকান, আপনি যদি আমেরিকার দিকে তাকান, আপনি কিন্তু দেখবেন সেখানে আজও মিলিয়ন মিলিয়ন মানুষ কিন্তু সেখানে হোমলেস অবস্থায় বসবাস করে। তারা কিন্তু ব্রিজের নিচে বসবাস করে, তারা পার্কে বসবাস করে। আপনি আমেরিকায় দেখতে পারবেন যে তাদের যদি হেলথ ইন্স্যুরেন্স না থাকে, শুধুমাত্র একটা প্রেগনেন্ট নারীকে তার যে ডেলিভারি, এটার জন্য $30,000 বেশি খরচ করতে হয়। অনারেবল স্পিকার, আপনি দেখবেন যে যখন তারা তার দেশের মানুষের যে বেসিক চাহিদা সেগুলোকে তারা সেগুলোর উপর তারা কোনো গুরুত্ব দিচ্ছে না, বরং আমরা কিন্তু দেখছি যে এই বিভিন্ন ধরনের যে সুপার পাওয়ার, তারা কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের প্রজেক্টের পেছনে, বিভিন্ন ধরনের মিলিটারি প্রজেক্টের পেছনে তারা কিন্তু অসংখ্য ইনভেস্ট করছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে F-35 এর পিছনে, F-35 এর প্রথম ভার্সন, যেটা আমেরিকার একটা ফিফথ জেনারেশন একটা স্টেলথ যুদ্ধ বিমান, সেখানে প্রথম ভার্সনটা কিন্তু তারা পুরোপুরি প্রায় ফেলড ছিল এবং তার পেছনে কিন্তু অনারেবল স্পিকার আমেরিকা $1 ট্রিলিয়ন বেশি খরচ করেছে। অনারেবল স্পিকার, অর্থাৎ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে বর্তমান পৃথিবীতে এই যে অত্যাধুনিক সামরিক প্রযুক্তির যে ব্যবহারটা হচ্ছে, এটা কিন্তু মানুষের জীবনটাকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের জীবনটাকে দুর্বিষহ করে তুলতেছে। অনারেবল স্পিকার, আর একজন বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে আমরা অবশ্যই এটা অনুতপ্ত। আপনি যদি ইতিহাসের দিকে তাকান অনারেবল স্পিকার, আপনি দেখবেন যে হিরোশিমায় লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। আজকে আপনি হিরোশিমায় যে পারমাণবিক বোমাগুলা হামলা হয়েছিল, আপনি সেগুলার প্রভাব আপনি আজকেও দেখতে পারবেন। আজকেও সেখানে বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করে। মানুষ স্পিকার, এই যে হিরোশিমা যে 3 লক্ষ মানুষকে হত্যা করা হয়, এর মধ্যে কতজন মানুষ স্পিকার সামরিক বাহিনীর সাথে যুক্ত ছিল? এই সবগুলো কিন্তু অনারেবল স্পিকার কোলাটেরাল ড্যামেজ। আপনি যদি বসনিয়ান যুদ্ধের দিকে তাকান, সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে কেমিক্যাল হামলা হয়েছে, সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের ব্যবহার হয়েছে। অনারেবল স্পিকার, আপনি কিন্তু এখন দেখতে পারবেন যে পৃথিবীতে যে যে ধরনের এখন যুদ্ধাস্ত্রগুলো পরীক্ষা করা হবে অনারেবল স্পিকার, সেগুলো একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনার পরিবেশের থেকে যায়। অনারেবল স্পিকার, আপনি যদি এখনকার পৃথিবীর দিকে তাকান, এখনকার পৃথিবীতে আপনার কিন্তু যুদ্ধ বিগ্রহ লেগেই থাকে। এটা অন্যতম একটা কারণ হচ্ছে অনারেবল স্পিকার, আপনি দেখবেন যে এখন পুরো পৃথিবীতেই কিন্তু আপনি এখন দেখতে পারবেন যে যে বিভিন্ন ধরনের ডিফেন্স কোম্পানিগুলো আছে, তারা নিজেরা এক ধরনের তাদের অস্ত্র বিক্রির জন্য, তাদের অস্ত্র যে ব্যবসা সেটা চালু রাখার জন্য আপনি দেখতে পারবেন যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় কৃত্রিম যুদ্ধ বাজে রাখে। আপনি যদি সিরিয়ান সিভিল ওয়ারের দিকে তাকান, সেখানে মেজর সুপার পাওয়ার গুলো শুধুমাত্র তাদের অস্ত্র পরীক্ষা করার জন্য সিরিয়ার যুদ্ধে তারা কিন্তু ইনভেস্ট করছে। অনারেবল স্পিকার, দিন শেষে কিন্তু এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ, দিন শেষে কিন্তু এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সিভিলিয়ানরা। অনারেবল স্পিকার, এই জন্য কিন্তু আমরা অনুতপ্ত। আজকে আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এই পারমাণবিক অস্ত্র, বায়োলজিক্যাল অস্ত্র কতটা হার্মফুল এবং এটা মানুষের জন্য কতটা ক্ষতিকর। তাই আমরা বিশ্বাস করি আজকের মোশনটা সংসদে গৃহীত হবে। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে ফ্লোর ছেড়ে দিচ্ছি ডিএলও। আচ্ছা, আমি কি অডিয়েবল না? হ্যাঁ হ্যাঁ, আপনাকে পরিষ্কারভাবে শোনা যাচ্ছে, আপনি শুরু করতে পারেন। আচ্ছা, দেন আমি শুরু করছি। স্টার্টিং মাই স্পিচ উইথিন 3, 2, 1। মানুষ স্পিকার, আমি বিশ্বাস করি এই সংসদে ডিপিএম যে বক্তব্যটা দিয়ে গেছেন, তিনি পুরোপুরি আউট অফ দ্য লেন্স একটা বিতর্ক করে গেছেন এবং আউট অফ দ্য কনটেক্সট বিতর্ক করে গেছেন। আপনাকে এই বিতর্কে দুইটা জিনিস পরিষ্কার করা দরকার। নাম্বার 1 হচ্ছে ওয়ার প্যারাডক্সটা কি, নাম্বার 2 হচ্ছে এই বিশ্বে আদৌ যদি কোনো সামরিক অত্যাধুনিক প্রযুক্তি না থাকে, তারপরেও এই ওয়ারটা দেখতে আসলে কেমন হবে। আপনাকে প্রথমত বুঝতে হবে ওয়ার প্যারাডক্সটা হচ্ছে আপনার যেই মুহূর্তে বিশ্বে একটা পরাশক্তি থাকবে, সেই মুহূর্তে সে প্রত্যেকটা দেশে অপারেশন চালানোর সৃষ্টি করবে। আপনার জার্মানির মতো পরাশক্তি নিজেকে মনে করবে আমরা পুরো বিশ্বকে একদম দখল করে নিব এবং সেই মুহূর্তে সে পুরো বিশ্বকে দখল করে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু যেই মুহূর্তে আপনার কাছে অত্যাধুনিক প্রযুক্তিগুলো থাকে, তখন আপনি এই ওয়ার প্যারাডক্সের শিকলটাকে ভেঙে ফেলতে পারেন। কেমন ভেঙে ফেলতে পারেন? বর্তমানে চীনের মতো পরাশক্তি আছে, উত্তর কোরিয়ার মতো পরাশক্তি আছে, ইসরায়েলের মতো পরাশক্তি আছে, জার্মানির মতো পরাশক্তি আছে, সোভিয়েত ইউনিয়ন রয়েছে, ইউএসএ রয়েছে। দিন শেষে আপনি যখন থার্ড ওয়ার্ল্ড ওয়ার কনফ্লিক্ট করবেন, তখন আপনি জানেন প্রত্যেকটা দেশের কাছে 7,000 8,000 বোমা থাকার দরকার নাই। 30টা বোমা থাকলেই আপনার দেশকে ধ্বংস করে দিতে ফেলবে। তো আপনি যদি তার উপর একটা বোমা ফেলেন, সে আপনার উপর 30টা বোমা ফেললে আপনার দেশও শেষ। তার মানে হচ্ছে আপনি এই যে একটা ইনসিকিউরিটিতে ভুগছেন, এই ইনসিকিউরিটি দিন শেষে আপনাকে ওই ওয়ার প্যারাডক্স থেকে বের করে আনছে, যেটা আমার এই বিশ্বের সব থেকে বড় একটা সমস্যার সমাধান করতে পারছে। নাম্বার 2, তারা আপনাকে বলার চেষ্টা করে যে দেখেন বিশ্বে সামরিক শক্তির জন্য আমার অনেক কিছু হয়ে যাচ্ছে, ইউএসএ খাবার পাচ্ছে না। আপনাকে বুঝতে হবে ইউএসএ খাবার না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে সেখানকার ক্যাপিটালিস্ট সমাজ। আপনাকে বুঝতে হবে, আপনি যদি এই কথাই চিন্তা করে নেন, এশিয়াতে এশিয়া থেকে সব থেকে কম আপনার হচ্ছে ওয়ার
এগুলোর জন্য বিনিয়োগ করা হয়, তারপরেও এশিয়ার প্রায় 821.6 মিলিয়ন শিশু এখনো না খেয়ে মরে থাকে। আমরা বিশ্বাস করি দিন শেষে আপনার এই ক্যাপিটালিস্ট সমাজ কিংবা আগ্রাসীবাদী মনোভাব কিংবা আপনার দেশে যে ইকোনমিক পলিসি গুলো ইউজ করা হয়, যেমন উত্তর কোরিয়ার এতক্ষণ পর্যন্ত অস্ত্রে বিনিয়োগ করার অন্যতম কারণ হচ্ছে তাদের উপর বিভিন্ন ধরনের ইকোনমিক স্যাংশন গুলো চালু করা হয়। আপনাকে দেখতে হবে যে মুহূর্তে আপনি অস্ত্রে বিনিয়োগ করা বন্ধ করে দেবেন, বিভিন্ন দেশ অয়ার স্যাংশনের বদলে তারা হচ্ছে আপনার করা শুরু করবে, কিংবা ইকোনমিক স্যাংশন শুরু করবে, নিষেধাজ্ঞা জারি করা শুরু করবে, অপারেশন চালানো শুরু করবে। আমরা বিশ্বাস করি এইটা আপনাকে কখনো আউট অফ সলিউশন দিতে পারে না। এইবার আমাদের কনস্ট্রাকটিভ স্পেসে আমরা আপনাকে কি কি দেখানোর চেষ্টা করতে পারি। আমরা আপনাকে প্রথমে দেখানোর চেষ্টা করি যে যেই মুহূর্তে আপনাকে ওয়্যার এই প্যারাডক্সটাকে শৃঙ্খলটাকে ধ্বংস করতে হবে, সেই মুহূর্তে আপনার দেশে অত্যাধুনিক প্রযুক্তি কেন দরকার। নাম্বার 2, আমরা বিশ্বাস করি একটা বিজ্ঞান মনস্ক ব্যক্তি কোন একটা সাধারণ ব্যক্তির থেকে এই জায়গায় পার্থক্য যে একটা বিজ্ঞান মনস্ক জাতি গঠন করার জন্য সব থেকে বেশি দরকার হচ্ছে বিজ্ঞানের উন্নয়ন। আপনাকে বুঝতে হবে এই ওয়্যার গুলো বা অত্যাধুনিক প্রযুক্তিগুলো আপনার নিড গুলোকে সমাজে অনেক বেশি বাড়ায় দেয়। কেমন বাড়ায় দেয়? যখন আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো সেই মুহূর্তে ওয়্যারশিপ গুলোর প্রয়োজনীয়তা বৃদ্ধি হইলো, চিকিৎসা ক্ষেত্রে একটা প্রয়োজনীয়তা তৈরি হলো। এবং দিন শেষে আপনাকে বুঝতে হবে বিজ্ঞান জিনিসটা কখনো একটা সেক্টর নিয়ে চলে না। বিজ্ঞান জিনিসটা হচ্ছে অনেক বেশি ইন্টার কানেক্টেড একটা সোসাইটি। যেই জায়গায় আপনার যদি সামরিক ক্ষেত্রের উন্নয়ন করেন অটোমেটিক্যালি চিকিৎসা ক্ষেত্রের উন্নয়ন হবে, আপনি সামরিক ক্ষেত্রের উন্নয়ন করেন অটোমেটিক্যালি যানবাহন ব্যবস্থার উন্নতি হবে। যেমন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তীতে আমরা দেখেছি কিভাবে হচ্ছে আপনার প্লেন বা এই এয়ারশিপ গুলোর উন্নতি হওয়া শুরু করছে, যানবাহনটা কিভাবে আপনার সুবিধা হয়েছে। আমরা দেখেছি পেনিসিলিনের মতো আবিষ্কার গুলো কিভাবে গবেষণা শুরু হয়েছে। ইয়েমেনের যুদ্ধের পরবর্তীতে আমরা দেখেছি সোভিয়েত ইউনিয়নের সাথে যখন কোল্ড ওয়ার চলছিল সেই মুহূর্তে সেখানকার এলিয়েন নিয়ে গবেষণা সৃষ্টি হচ্ছে। অর্থাৎ দিন শেষে আপনার যে বেটার ওয়ার্ল্ড আপনি পাচ্ছেন সেই জায়গায় আপনি মানুষজনের জন্য একটা বেটার বিজ্ঞানিক গবেষণার জায়গাটা করতে পারছেন। এবং দ্বিতীয়ত প্রত্যেকটা দেশ নিজেদেরকে আগিয়ে রাখার জন্য সেই জায়গায় বিজ্ঞান এবং গবেষণা সেক্টরে বাধ্যতামূলক ইনভেস্ট করতে বাধ্য হয়। আমরা বিশ্বাস করি একটা বিজ্ঞান মনস্ক মানুষ হিসাবে অবশ্যই এই বিজ্ঞানের প্রতি ইনভেস্টটা যেন থাকে, ক্যাপিটালিস্ট সমাজ থেকে একটা অর্থ যেন বিজ্ঞানের গবেষণার জন্য বাধ্যতামূলক বরাদ্দ হয়, এই জিনিসটা আমি সবসময় চাবো। যেটা আপনার ওয়ার্ল্ডে কখনো পূরণ করতে পারেন না, আপনার ওয়ার্ল্ডে এই জিনিসটা কিভাবে কাজ করে আপনি আমাকে দেখাইতে পারেন না। তৃতীয়ত আমরা আপনাকে দেখানোর চেষ্টা করি যে আপনি যত বড় বড় ওয়্যারের কথা বলেছেন, হিরোশিমা নাগাসাকির কথা বলেছেন, এই জিনিসগুলো প্রতিনিয়ত আপনার সমাজে এক্সিস্ট করে। আমরা বিশ্বাস করি আপনার প্রতিনিয়ত সমাজে কতগুলো শিশু মারা যাচ্ছে, কতগুলো বেকার মানুষ কাজ না পেয়ে চাকরি না পেয়ে কতগুলো মানুষ হচ্ছে আত্মহত্যা করছে, প্রত্যেকটাই হচ্ছে জিওপলিটিক্স এবং বিশ্ব পলিটিক্স এর একটা ফলাফল। এই জায়গা থেকে আপনি কখনো কন্টিনিউয়াসলি বের হয়ে আসতে পারেন না। এই জায়গায় আপনার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার সমাজে মানুষের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। এখন আপনাকে যদি মানসিকতার পরিবর্তন ঘটাইতে হয় তাহলে আপনাকে ওই ফিজিক্যাল লজিক মানে লজিক্যাল ফ্যালাসি গুলো দিন দিন সমাজে দূর করতে হবে, মানুষজনকে মানবতা শিখাইতে হবে। আমরা বিশ্বাস করি এটা একটা লং টার্ম প্রসেস। তার মানে দিন শেষে আপনি যদি সামরিক শক্তিটাকে বন্ধ করে দেন তাইলে আপনি এই জঙ্গিগুলোকে কখনো বন্ধ করে দিতে পারতেছেন না, আপনি সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারছেন না, এবং আপনি ইভেন আপনার গভর্নমেন্টের ওয়ার্ল্ডে বিজ্ঞানের উন্নতিটা আসলে হয় কিভাবে, যেটা একটা বিজ্ঞান মনস্ক মানুষের প্রথম এবং প্রিন্সিপাল দাবি, সেই জিনিসটাও তারা পূরণ করতে পারে না। তো বিতর্কটা আসলে ইজিলি জেতার কথা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে ফ্লোর ছেড়ে দিচ্ছি গভর্নমেন্ট হুইপ। আচ্ছা, একটু কাইন্ডলি যদি রেসপন্স করতেন যে আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আপনাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে, আপনি শুরু করতে পারেন। আচ্ছা, স্টার্টিং মাই স্পিচ ইন 3, 2, 1। আজকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে আমাদের অপোজিশন সাইড একটা জিনিস বুঝতে পারছেন না যে আজকে আমরা কি নিয়ে কথা বলছি। আজকে তারা পরাশক্তির কথা বলে গেলেন, জার্মানি, ইউএস, চায়না, ইসরায়েল, যে তাদের কাছে আজকে যদি বিভিন্ন রকমের নিউক্লিয়ার ওয়েপেন বা বিভিন্ন রকমের অত্যাধুনিক অস্ত্র থাকে, তারা যেসব দেশের উপর অস্ত্রগুলো নেয় তাদের উপর অপারেশন চালানো শুরু করবে। আজকে তারা একটা জিনিস বুঝতে পারছেন না যে আজকে আমরা কি বলছি। আজকে আমরা বলছি যে আমরা এখানে কোনো নির্দিষ্ট একটা দেশের কথা, পার্টিকুলারলি কোনো দেশের কথা বলছি না। আজকে আমরা পুরো বিশ্বের সকল দেশের কথা বলা হচ্ছে, যে প্রত্যেকটা দেশের যে সকল সামরিক অস্ত্রগুলো আছে, সেই সামরিক অস্ত্রগুলো আমরা বিজ্ঞান ব্যবহার করে, বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করে সেই সকল দেশে সামরিক অস্ত্র তৈরি করা বন্ধ করাকে সাপোর্ট করছি। আজকে আমরা কোনো একটা নির্দিষ্ট দেশের কথা বলছি না, এই জিনিসটা তারা আজকে বুঝতে পারছে না। সো তারা আউট অফ দ্য লেন্স কথা বলছেন। আজকে দেখেন, তারা এসে বললেন যে বাস্তব ভিত্তিক চিন্তা ভাবনা করছেন আজকে একজন বিজ্ঞান মনস্ক ব্যক্তি। একটা দেশের মানুষের জন্য, তারা একটা দেশকে বাঁচানোর জন্য তারা বিভিন্ন রকমের ওয়েপেন বানাচ্ছেন, ঠিক আছে, মানলাম। সেটা তারা ট্রাই আউট করছেন অন্য দেশের মানুষ বা অন্য দেশের একটা প্লেসের বা কোনো একটা ফাঁকা জায়গার উপর। এই জিনিসটা আছে একটা বিজ্ঞান মনস্ক ব্যক্তি হিসেবে কোন দিক থেকে জাস্টিফাইড সেই জিনিসটা তারা আজকে ক্লিয়ার করে জানি। সেকেন্ডলি তারা এসে বললেন যে একটা বিজ্ঞান মনস্ক ব্যক্তি
একটা পার্মানেন্ট সলিউশন খুঁজেন। ভাই আজকে ওয়েপেন্স কখনো পার্মানেন্ট সলিউশন হতে পারে, ওয়েপেন্স ইজ ইকুয়াল টু ডিস্ট্রাকশন, ওয়েপেন্স সবসময় ডিস্ট্রাকশন আনে, ওয়েপেন্স কখনো সলিউশন বা ওয়েপেন্স কখনো শান্তি নিয়ে আসে না। এই জিনিসটা আজকে আপনাকে বুঝতে হবে। আজকে তারা এসে বললেন যে বিজ্ঞান মনস্ক ব্যক্তিরা চিন্তা ভাবনা করবে যে বিজ্ঞানের উন্নয়নের জন্য। আজকে বিজ্ঞানের উন্নয়নটা কেন দরকার? আজকে আমাদের যে অত্যাধুনিক যে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সেটা আমরা কেন ব্যবহার করছি? শুধুমাত্র জনসাধারণ যে পয়েন্ট অফ নোটেড, জনসাধারণের জীবনযাত্রার মান সহজ করার জন্য। আজকে এই বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে যেটা আমরা ওয়েপেন ক্রিয়েট করছি, সেই ওয়েপেন গুলো না আজকে আমার জনসাধারণের জীবনটাকে সহজ করছে না, উল্টা ডিফিকাল্টিস করছে। আজকে যত সব ডিফিকাল্টিস ফেস করতেছে তা না আজকে আমার প্রধানমন্ত্রী ফেস করতেছে, না আজকে আমার সামরিক বাহিনী ফেস করতেছে, আজকে ফেস করতেছে জনসাধারণের উপর। আজকে একটা দেশে ওয়ার শুরু হলে দেশে কারা মরে? প্রধানমন্ত্রী মরে, হ্যাঁ মরে, ঠিক আছে, তারা তাদের চেয়ে বেশি আজকে আজকে আমাদের দেশের জনসাধারণ না মরে। আজকে আমাদের সবচেয়ে বেশি রিস্কে থাকে আমাদের জনসাধারণ। এই জিনিসটা আজকে আপনাকে বুঝতে হবে। আজকে আপনাকে বুঝতে হবে যে আজকে আমাদের ওয়ার্ল্ড সিচুয়েশনটা কি। আজকে আপনি বললেন যে আজকে আমাদের আজকে আমার ডিপিএম এর সাথে বলে গেলেন যে মানে আজকে আমাদের ওয়ার্ল্ডে ওয়ার হচ্ছে, বিভিন্ন রকমের ওয়ার হচ্ছে, সিরিয়া, প্যালেস্টাইন, ইন্ডিয়া, পাকিস্তান, বিভিন্ন রকমের ওয়ার হচ্ছে। এই জিনিসটা তারা ক্লিয়ার করে দিয়ে গেছে। আজকে যে মানে সিরিয়াতে যে সিভিল ওয়ারটা হচ্ছে, দেখেন আজকে সিরিয়া ওয়ার যেটার মধ্যে সেটার মধ্যেই কিন্তু আজকে আমাদের ইউএস আর রাশিয়া কিন্তু দুইটা সাইডে ডিভাইডেড হয়ে কিন্তু তারা মানে সিরিয়া বিভিন্ন দুইটা সাইডকে কিন্তু সাপোর্ট করছে। এই সাপোর্টের মাধ্যমে তারা কি করছে? তারা তাদের ইন্টারন্যাশনাল পলিটিক্স গেমটা খেলছে। এখানে তারা কি করছে? তারা তাদের যে অত্যাধুনিক যে ওয়েপেন্স গুলো আছে সেগুলো তারা এই সিরিয়ার যে বিভিন্ন প্লেস, তারা সিরিয়াকে সাহায্য করার নাম করে সেই ওয়েপেন্স গুলো ট্রাই আউট করছে। এতে আলটিমেটলি কি হচ্ছে? সিরিয়ার লস হচ্ছে, সিরিয়া মানুষের লাইফ লস হচ্ছে, সিরিয়া বিভিন্ন প্লেসে হার্ম হচ্ছে। তো আলটিমেটলি এখানে না এই ওয়েপেন্স গুলো ক্রিয়েট করার ফলে এই বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে যে ওয়েপেন্স গুলো, অত্যাধুনিক ওয়েপেন্স গুলো ক্রিয়েট করা হচ্ছে, সেই ওয়েপেন্স গুলো না ক্রিয়েট করা আজকে আমার জন্য হার্মফুল। সেকেন্ডলি আজকে দেখেন যে মানে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আজকে আমাদের তারা করছে কি, তারা আজকে ওয়েপেন ডেভেলপমেন্টকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। জীবনযাত্রার মান যেখানে আজকে আমার বেশি প্রায়োরিটি, আজকে আপনি বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে যদি মানুষের জীবন, যে দেশকে প্রোটেক্ট করছেন, সেই যে দেশে মানুষকে প্রোটেক্ট করার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে অস্ত্র তৈরি করছেন, সেই দেশে মানুষই না খেয়ে মরছে। ভাই সেই বিজ্ঞান ও প্রযুক্তির কোনো মূল্য নাই। আজকে সেই দেশের মানুষজন না খেয়ে মরতেছে, তাই সেই দেশের মানুষজন আজকে রাস্তায় ঘুমাইতেছে। এই যে এই ফিনান্সিয়াল ক্রাইসিস, এই ফিনান্সিয়াল ক্রাইসিস গুলো আজকে আপনি দূর করতে পারেন যে এই অস্ত্রের উপর যে টাকাগুলো ওয়েস্ট করতেছেন সেগুলোকে যদি আজকে আপনি তারা কিছুটা যদি আজকে আপনি মানুষদের মধ্যে দেন না, তাহলে আজকে মানুষটা একটা ভালো একটা লাইফ লিড করতে পারবে। আজকে না আলটিমেটলি দেখেন তাদের সাইড থেকে না কোনো রকমের বেনিফিট আসছে। তারা বলতেছে আজকে দেশকে প্রোটেক্ট করতে পারতেছি, আমার দেশকে অপারেশনের হাত থেকে দূর করতে পারতেছি। ভাই আজকে আমার দেশের মানুষকে আপনি যদি যেই দেশের মানুষকে বাঁচানোর চেষ্টা করেন, সেই দেশের মানুষ যদি না খায় মরে, তাহলে ভাই সেখানে আজকে আপনার এই ওয়েপেন্স ক্রিয়েট করার কোনো মানে হয় না। সেকেন্ডলি আজকে তাদের সাইড থেকে দেখেন তারা আজকে দুটো ওয়ার্ল্ড চিন্তা করে মানুষ স্পিকার। দেখেন তাদের ওয়ার্ল্ডে তারা ওয়েপেন ক্রিয়েট করে বিভিন্ন রকমের ওয়েপেনকে ট্রাই আউট করছে, বিভিন্ন রকমের ওয়েপেনের যে মানে ওয়েপেন ট্রাই আউট করছে, বা তারা বিভিন্ন রকমের সিভিল ওয়ারের সাথে যুক্ত হচ্ছে। তাদের মধ্যে ওয়ার কিন্তু থামে থাকতেছে না। ধন্যবাদ আপনাকে। 15 সেকেন্ডের মধ্যে শেষ করছি। এই যে তাদের ওয়ার্ল্ডে যে কিন্তু ডিস্ট্রাকশন জিনিসটা চলে যাচ্ছে, বাট আমাদের ওয়ার্ল্ডের কথা চিন্তা করি। আজকে আমরা যদি ওয়েপেনের উপর যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ওয়েপেন থামানো দেয়, আজকে না আমাদের ওয়ার্ল্ডটা আরো বেশি পরিমাণে পিসফুল হবে। সো আজকে আমরা বিশ্বাস করি আজকে আমাদের সংসদের বিষয়টি গৃহীত হোক। ধন্যবাদ মানুষ। অসংখ্য ধন্যবাদ। গঠনমূলক পর্বের শেষ বিতর্কের জন্য আহ্বান করছি অপোজিশন হুইপকে। আমাকে ক্লিয়ারলি কি শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, আপনাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে ভাই, আপনি শুরু করতে পারেন। ওকে, আমি জাস্ট একটু স্টপওয়াচটা অন করি। স্টার্টিং মাই স্পিচ ইন 3, 2, 1। স্যার বিতর্কের আগে এই জিনিসটা ক্লিয়ার করা অনেক গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে স্যার সাইড গভর্নমেন্ট বেঞ্চ আপনাকে বলা যায় যে হচ্ছে সামরিক অস্ত্রের জন্য আসলে অনেক ক্ষতি হচ্ছে, অনেক কিছু হইতেছে, যুদ্ধ হইতেছে। বাট স্যার লিটারালি এই জিনিসটাও সত্য যে সামরিক অস্ত্র যদি নাও থাকে তাও আপনার ওয়ার্ল্ডে যুদ্ধের মতো জিনিসগুলো অবশ্যই হবে। এবং কেন হবে স্যার এটা খুব ভালোভাবে ক্লিয়ার। আপনার ওয়ার্ল্ডে যখন সামরিক অস্ত্র ছিল না তখনও কিন্তু স্যার যুদ্ধের মতো জিনিসগুলো আপনার ওয়ার্ল্ডে হয়েছে। তখনই কিন্তু স্যার মানুষজন আপনার ওয়ার্ল্ডে মারামারি করছে, মানুষজন প্রত্যেকটা জিনিস নিয়ে মানুষজন এরকম ঝগড়াঝাটি করছে, প্রত্যেকটা কান্ট্রি এক একটা কান্ট্রির সাথে এইরকম মারামারি করছে। সো স্যার এই জিনিসটা খুব বেশি পরিমাণে এক্সক্লুসিভ কোনো কিছু না। অর্থাৎ স্যার তারা আপনাকে এই জিনিসটা এখন পর্যন্ত বিতর্কে ক্লিয়ার করতে পারে না যে সামরিক অস্ত্র না থাকলে আসলে তাদের ওয়ার্ল্ড অনেক বেশি শান্তিতে থাকবে এবং তাদের ওয়ার্ল্ডে কোনো ধরনের যুদ্ধ, কোনো ধরনের বিগ্রহ, এই ধরনের জিনিসগুলো হবে না। নাম্বার 2 স্যার, তারা আপনাকে বলে যে হচ্ছে যুদ্ধের মতো যে জায়গাগুলোতে সেইগুলোতে প্রচুর পরিমাণে সামরিক আর কি অস্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে। স্যার এইখানে সব থেকে বড় কথা হচ্ছে বিজ্ঞান অনেক বেশি পরিমাণে অগ্রগতি হচ্ছে। আপনাকে যদি সাইড গভর্নমেন্টের যে কথা যদি মানতে হয়, তার মানে হচ্ছে স্যার
তাদের ওয়ার্ল্ডে দা কাচি নিয়ে মানুষজন, মানে যুদ্ধ তো স্যার মানে মোটামুটি যদি আপনার অধিকার আদায়ের মতো জিনিসগুলো হয় বা আপনার আপনার সার্বভৌমত্বের মতো জিনিসগুলো হয়, তার মানেটা কি? মানেটা হচ্ছে আপনি এই ধরনের যুদ্ধক্ষেত্রের মতো জিনিসগুলো করবেন, সেটা দা কাচি দিয়ে হইলেও করবেন। আপনার ওয়ার্ল্ডে হয়তোবা সেই দা কাচি দিয়ে যুদ্ধ করতেছেন, 20 দিনে হয়তোবা মানুষ 1000 মরতেছে, কিন্তু আপনি যদি এই ধরনের অত্যাধুনিক ওয়েপন যদি ব্যবহার করেন, হয়তোবা সেখানে হচ্ছে 1 ঘন্টায় 1000 মানুষ মরতেছে। মানেটা কি? তাদের ওয়ার্ল্ডে হচ্ছে আপনার এই যুদ্ধের জিনিসটা অনেক লং প্রসেসের জিনিসগুলো চলতেছে, আমাদের ওয়ার্ল্ডে একদম শর্ট প্রসেসে এই জিনিসটা হয়ে যাচ্ছে। তার মানেটা কি? মানেটা হচ্ছে স্যার আপনার ওয়ার্ল্ডে এই যুদ্ধের মতো জিনিসগুলো, এই ধরনের জিনিসগুলো থাকছে, বাট রেদার এইখান থেকে বের হয়ে অ্যাজ এ বিজ্ঞান মানুষ হিসেবে আমি চাই কিছুটা ডেভেলপমেন্ট আসলে হোক। স্যার এইখান থেকে আমরা আপনাকে কি দেখানো ট্রাই করি? নাম্বার 1, একটা দেশের সার্বভৌমত্ব জিনিসটা ধরে রাখার জন্য আসলে এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট। এক, আপনার কান্ট্রির যে জনগণগুলো থাকে, এই জনগণগুলো হচ্ছে অনেক বেশি পরিমাণে চায় যে হচ্ছে তারা অনেক বেশি পরিমাণে সিকিউর থাকুক, এই জন্য স্যার এই জিনিসটা দরকার। নাম্বার 2 স্যার, সেটা হচ্ছে স্যার আপনার অধিকার আদায়ের মতো যে জিনিসগুলো হয়তো বা আপনি পাইতেছেন না, এইরকম একটা জায়গা থেকে স্যার আপনার অধিকার আদায়ের মতো জায়গাগুলো আপনি এখান থেকে খুব ভালোভাবে পান। 3 নাম্বার স্যার, আপনি যে একটা কান্ট্রি, আপনি যে একটা শক্তিশালী কান্ট্রি, খুব ভালোভাবে দেখেন স্যার, আপনি আমেরিকাকে কেন শক্তিশালী বলেন, আপনি রাশিয়াকে কেন শক্তিশালী বলেন? স্যার বলার কারণ হচ্ছে আপনি একটা তাদেরকে মাপকাঠির ভিতর রাখেন, সেই মাপকাঠিটা হচ্ছে তার নিউক্লিয়ার ওয়েপন কত এবং হচ্ছে তার এই ধরনের ইয়াগুলো অনেক বেশি রয়েছে। তার মানে আপনার ওয়ার্ল্ডে যখন মাপকাঠি এইটা, আপনি কখনো স্যার এজ এ বাংলাদেশ হিসেবে আমেরিকাকে যা বলতে পারো না, এই ভাই তোমাকে ধরে আমি মারবো, কারণ আপনার ভিতর একটা ভয় কাজ করে, আমি যদি ওকে কিছু করতে যাবো ও তো আমাকে মেরে দেবে। স্যার লিটারালি জিনিসটাকে আপনাকে এই ধরনের সাইকোলজি নিয়ে আসলে বুঝতে হবে যে আপনি ফট করে আপনি নিউক্লিয়ার একটা বোমা তৈরি করলেন, আপনি এক জায়গায় ইচ্ছা করলেন মারে দিলেন, আসলে জিনিসটা স্যার এইভাবে কাজ করে না। মানেটা হচ্ছে স্যার এক, এইখানে এইভাবে কাজ করে কোন একটা কান্ট্রিকে আপনি ভয় দেখাচ্ছেন, তাদের মতো একটা ফেয়ার তৈরি করতেছেন যাতে আপনার উপরে তার আধিপত্যবাদ বিস্তার না করতে পারে বা আপনার জনগণের উপর সমস্যা যেন না তৈরি করতে পারে। অর্থাৎ স্যার এইরকম একটা সাইকোলজি থেকে স্যার এই ধরনের জিনিসগুলো তৈরি করে, এবং যখন খুব এক্সট্রিম পর্যায়ে চলে যায়, যুদ্ধের মতো জায়গাটা চলে যায়, এখন স্যার আপনি বলেন যে সামরিক অস্ত্র নাই তার মানে হচ্ছে যুদ্ধ হবে না। স্যার লিটারালি এই যে মানুষের যখন অধিকার আদায়ের মতো জায়গাগুলো একটা এক্সট্রিম পর্যায়ে চলে যায়, আমরা মনে করি আপনার ওয়ার্ল্ডে দা কাছি দিয়ে হইলে মানুষজন যুদ্ধ করতে যায়। 2 নাম্বার স্যার, সেটা হচ্ছে একজন বিজ্ঞান মানুষকে ব্যক্তি হিসেবে আমি চিনি যে আসলে ডেভেলপিং সায়েন্সটা অনেক বেশি বড় ইম্পর্টেন্ট। নাম্বার 1, সেটা হচ্ছে প্রত্যেকটা সায়েন্সের জিনিসগুলো একটার সাথে একটা অনেক বেশি ভাবে ইন্টারকানেক্টেড। এই জিনিসটা কেন অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ? 2 স্যার, সেটা হইতেছে স্যার আপনার ওয়ার্ল্ডে যে প্রচুর পরিমাণে কেমিস্ট থাকে, প্রচুর পরিমাণে ডাক্তার থাকে বা ইঞ্জিনিয়ার থাকে, এই মানুষগুলো চিন্তা করে কিভাবে হচ্ছে এই ধরনের ওয়েপন গুলো বানানো যায়। তার মানেটা কি? মানেটা হচ্ছে আপনার ওয়ার্ল্ডে যে দা কাছি থেকে বন্দুক আসছে, বন্দুক থেকে আপনি আরো বড় কিছু বানাইতেছেন। লিটারালি এই যে এক একটা মানুষের ভিতরে বিজ্ঞান বা সায়েন্সের যে হচ্ছে ভালোবাসা বা হচ্ছে আপনি যে নতুন নতুন ইনভেনশন গুলো পাইতেছেন, এই ইনভেনশন গুলো আপনার ওয়ার্ল্ড আসলে অনেক বেশি পরিমাণে দরকার। আমরা মনে করি এই যে ডেভেলপিং একটা ইমপ্লিমেন্ট আপনি করতেছেন, এই ইমপ্লিমেন্ট জিনিসটা আসলে আপনার ওয়ার্ল্ড অনেক বেশি পরিমাণে দরকার। কারণ আমি বিজ্ঞান মানুষকে ব্যক্তি হিসেবে চাই যে বিজ্ঞানের যে ধারণাগুলো আছে, এই বিজ্ঞানের ধারণাগুলো আমার পৃথিবী ওয়াইজ ছড়ায় যায়। নাম্বার 3 স্যার, প্রত্যেকটা মানুষ যেহেতু এখানে ইন্টারকানেক্টেড, আমরা মনে করি পরবর্তীতে আপনি আইনস্টাইনের মতো বিজ্ঞানীগুলোকে অনেক বেশি পরিমাণে ঠিক করতে পারেন, বাট বেটার যদি আপনি এই ধরনের জিনিসগুলোকে আপনি যদি অপোজ করে দেন, এইখান থেকে আসলে কোনো ধরনের মানুষ, আপনি ছোটবেলা থেকে যে মানুষটা অনেক বড় স্বপ্ন হয় যে আমি নিউক্লিয়ার বিজ্ঞানী হবো, এই মানুষগুলো কখনো আপনার ওয়ার্ল্ডে পান না। স্যার নাম্বার 3, সেটা হচ্ছে স্যার আদি জিনিসটা আসলে আপনার ওয়ার্ল্ডে কেন অনেক বেশি দরকার। স্যার আপনার ওয়ার্ল্ডে যখন হচ্ছে আপনি আমেরিকা হচ্ছে যে আমেরিকার যে পোল রয়েছে বা রাশিয়ার যে পোল রয়েছে, সেখানে একজনকে তারা মাথা হিসেবে মানে, লিটারালি যার শক্তিটা অনেক বেশি পরিমাণে বেশি। এই জিনিসটা এজ আপনি একজন আপনি হচ্ছে একটা কান্ট্রি হিসেবে এই ধরনের জিনিসগুলো করতে চান, কারণ আপনার কান্ট্রিটা অনেক বেশি পরিমাণে। স্যার আমার 4 মিনিট 50 হয়েছে আই গেস, মানে আমি এই জন্য ওকে হ্যাঁ হ্যাঁ আমি শেষ করতেছি 20 সেকেন্ডের মধ্যে। স্যার এই ধরনের জিনিসগুলো থাকে। আপনাকে সাইড অপোজিশন বেস দেখানো ট্রাই করে মানুষ খাবার পাচ্ছে না, এটা খুব ভালো কথা যে ওই মানুষটা খাবার না পাইলেও চিন্তা করে আমি অনেক বেশি পরিমাণে সিকিউর থাকবো। যদি এই জিনিসটা নাও হয় তাও ওই মানুষটার হচ্ছে আপনার যে ওই সমাজের সোসাইটির যে ক্যাপিটালিস্ট যে মানুষ রয়েছে তাদের জন্য খাবার পায় না। 2, ইনভায়রনমেন্টাল ক্ষতি। আসলে স্যার ইনভায়রনমেন্টাল ক্ষতি আপনি দেখেন, যুদ্ধ প্রত্যেকদিন হয় না, আপনার ইনভায়রনমেন্ট এমনি ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন কারণে আপনার এই জিনিসটা ক্ষতি হচ্ছে। নাম্বার 3, তার আপনাকে বলা যায় যে মানুষ প্রচুর মারা যাচ্ছে। হ্যাঁ মারা যাচ্ছে, মানুষ 2 ওয়ার্ল্ডেই মারা যাচ্ছে, কিন্তু তাদের ওয়ার্ল্ডে মানুষজন আস্তে আস্তে হয়তো মারা যাচ্ছে, আমাদের ওয়ার্ল্ডে অনেক বেশি মারা যাচ্ছে। বাট আমরা একটা জিনিস ইমপ্লিমেন্ট করতেছি, সেটা হচ্ছে সায়েন্সের ডেভেলপমেন্ট জিনিসটা কেন, ডেভেলপটা কেন অনেক বেশি পরিমাণে দরকার, একটু হলেও ডেভেলপের জায়গাগুলো আমাদের ওয়ার্ল্ডে থাকে। থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে হচ্ছে আমরা যুক্তি খণ্ডন পর্বে চলে যাব। প্রথমে এই যুক্তি খণ্ডন পর্বে আহ্বান জানাবো বিরোধী দলকে। যুক্তি খণ্ডন পর্বে বিরোধী দল।
আমি গভর্নমেন্ট সাইডের। হ্যালো। বিরোধী দল থেকে কেউ একটু রেসপন্স করেন। আমি একা শুনতে পাচ্ছি না নাকি কেউই শুনতে পাচ্ছেন না? আচ্ছা ভাইয়া, আমাকে কি এখন শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এখন শোনা যাচ্ছে, শুরু করতে পারেন। আচ্ছা, আমাকে মেবি ব্যাক স্টেজে রেখেছিল, এই কারণে আর কিছু শুনতে পান নাই, সরি। আচ্ছা, আমি শুরু করছি। স্টার্টিং মাই স্পিচ উইদিন 3, 2, 1। মানুষ স্পিকার এই বিতর্কে কথা বলতে বলতে উদাহরণ দিতে দিতে তারা এক্সট্রিম উদাহরণ দিয়ে গেছেন, এক্সাম্পল দিয়ে গেছেন, এবং তারা এটা নিজেরাও মানে বোঝেন নাই আমার কাছে যতদূর মনে হচ্ছে। প্রথম কথা, তারা আপনাকে বলার চেষ্টা করেন যে সায়েন্সের এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে আপনি পরিবেশের অনেক ক্ষতি করে ফেলেন, অনেক মানুষের ক্ষতি করে ফেলেন। আপনাকে বুঝতে হবে যে কোনো সায়েন্স এক্সপেরিমেন্টের জন্যই প্রচুর মানুষের অলরেডি প্রত্যেকটা সায়েন্স এক্সপেরিমেন্টেই এগুলো হয়। আপনি যদি মেডিকেল সায়েন্সে কোনো একটা ভ্যাকসিন আবিষ্কার করতে চান, তারপরেও আপনি অনেক পশু পাখির ক্ষতি করেন। তার মানে আপনি যে সায়েন্সে কিছু মানুষকে ক্ষতি করে ফেলছেন বা কোনো একটা ফাঁকা জায়গায় বোম মারতেছেন, তার মানে এই না যে আপনি সেই জায়গায় হচ্ছে মানে সব ধ্বংস করে ফেলছেন। আপনি সায়েন্সটাকে একদম খুব সুন্দর সুন্দরভাবে রাখবেন। 2 নম্বর জিনিস, তারা আপনাকে ইন্ডিয়া পাকিস্তান ওয়ারের কথা বলে, প্রচুর ওয়ারের কথা বলে। প্রশ্ন হচ্ছে এই ওয়ার গুলোতে নিউক্লিয়ার বোমা কোনো ক্ষেত্রে ইউজ করা হয় না। মানে অত্যাধুনিক যে প্রযুক্তির সামরিক ব্যবহারের কথা বলছেন, এই জিনিসগুলো হয় না। তার মানে আপনারা নিজেরাই বিশ্বাস করে নিচ্ছেন যে বেশিরভাগ ওয়ারে আসলে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারই হয় না। তারপরেও দিন শেষে আসলে ওয়ার গুলো এক্সিস্ট করছে আপনার ওয়ার্ল্ডে, যেটা আপনি কখনোই প্রুভ করতে পারেন না। নাম্বার 3, তারা আপনাকে ইরাকের যুদ্ধের কথা বলেন যে ভাই ইরাকে ইউএসএ নাকি সামরিক শক্তির পরীক্ষা করার জন্য বা এক্সপেরিমেন্ট চালানোর জন্য ইরাকের যুদ্ধ চলতেছে। প্রশ্নটা হচ্ছে, প্রথম রেসপন্স সেটা হচ্ছে ইরাকে যতগুলো মানুষ মারা যায় তাদের বেশিরভাগ মানুষ মারা যায় হচ্ছে ওষুধের অভাবে অথবা হচ্ছে খাদ্য অভাবে, নট সামরিক শক্তির অভাবে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমরা মেনেও নিই যে সামরিক সমরাস্ত্রের কারণে অনেক মানুষ মারা যাচ্ছে, তারপরেও আমরা বিশ্বাস করি যদি ওখানে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নাও করা হয়তো, তারপরেও ইউএসএ তাদের সম্পদ দখলের জন্য, প্রাকৃতিক সম্পদগুলোকে গ্রাস করার জন্য সেই ওয়ারটাকে চালাই যাইতো। তার মানে এক্সট্রিমলি আপনি যে অত্যাধুনিক প্রযুক্তি না রাখলে সেখানে ওয়ার চলতো না, মানুষ মারা যেত না, এটা কখনো প্রমাণ করতে পারেন না। 3 নম্বর জিনিস, তারা আপনাকে বলে ইউএস এর মতো গভর্নমেন্ট গুলো ওয়ারের ক্ষেত্রে প্রচুর টাকা পয়সা ঢালতেছে, এই কারণে আমেরিকার মানুষজন না খেয়ে মরতেছে। প্রথম কথা হচ্ছে ক্যাপিটালিস্ট সমাজের কারণে এই জিনিসগুলো হয়ে যায়। নাম্বার 2, তারা যদি অত্যাধুনিক গবেষণার ক্ষেত্রে না টাকা ঢালতো, তারপরেও কিভাবে হচ্ছে ভেনেজুয়েলার সরকার পতন ঘটানো যায়, কিভাবে ইয়েমেনের যুদ্ধ চালানো যায়, কিভাবে মিডিল ইস্টে ঝামেলা বাঁধানো যায়, এই প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণ টাকা ঢালতে থাকতো। তার মানে অত্যাধুনিক প্রযুক্তি না ঢাললে আমেরিকা অন্য একটা পদ্ধতি গ্রহণ করতো, হয়তোবা সেটা হয়তো ইকোনমিক কোনো স্যাংশন, জিও পলিটিক্স হতে পারতো, সেখানে কোনো ঝামেলা বা জঙ্গি গোষ্ঠীকে লালন পালন, যে কোনো ভাবেই হোক সেই দেশের সরকার বা সেই দেশের মানে মানে যারা আছে তারা ওই ক্ষেত্রে অর্থনৈতিক ঢালাও ভাবে টাকা পয়সা ঢালতো। তার মানে দিন শেষে আপনি ওয়ার সম্পর্কিত বা মানুষ হত্যা সম্পর্কিত যতগুলো কথা বলেন, সেটা দুই ওয়ার্ল্ডেই আসলে মিউচুয়ালি এক্সিস্ট করে। এই জিনিসটা কখনো এক ওয়ার্ল্ডের জন্য প্রযোজ্য না। নাম্বার 2, তারা আপনাকে বিজ্ঞান মনস্ক মানুষ হিসাবে শুধুমাত্র একটা মানুষের লেন্সে কিভাবে মানুষকে রক্ষা করা যায় এইটা নিয়েই কথাবার্তা বলছে। বাট আমরা যে আপনাকে দেখাইলাম ওয়ার প্যারাডক্সটা নষ্ট হয় কিভাবে, আমরা যে আপনাকে দেখাইলাম মিট থেকে কিভাবে একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড বলে আপনি পেনিসিলিনের মতো চিকিৎসা ক্ষেত্রে উন্নয়ন করতে পারছেন, আমরা দেখালাম যানবাহনের ক্ষেত্রে উন্নয়ন করতে পেরেছেন, আমরা দেখালাম ব্যাটেলশিপ গুলোর উন্নয়ন করতে পেরেছেন, আমরা দেখালাম নতুন নতুন প্রযুক্তি কিভাবে আবিষ্কার করতে পেরেছেন, এলিয়েন নিয়ে গবেষণা কিভাবে চালাই গেছেন। নাসার মতো প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভূমিকা রাখে এইগুলো, গবেষণা সেক্টরে টাকা পয়সা আসে কিভাবে, এইগুলোর একটা রিবাটও তারা দেখা যাইতে পারে নাই। তো আমরা বিশ্বাস করি এই জায়গা থেকে বিপক্ষ দলের কেসটা খুবই সাধারণ ছিল এবং ক্লিয়ার ছিল, তারা এই ক্লাস পয়েন্টটি আসলে ভাঙতে পারে নাই। তো বিতর্কটা এমনি জিতে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। যুক্তি খণ্ডনের শেষ অংশগ্রহণের জন্য সুযোগ ছেড়ে দিব সরকারি দলকে। মাননীয় স্পিকার, আমাকে কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, আপনাকে শোনা যাচ্ছে, আপনি শুরু করতে পারেন।
আচ্ছা, স্টার্টিং মাই স্পিচ ইন 3, 2, 1। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ প্রদানের জন্য। মান স্পিকার, আজকে তাদের সাংসদ থেকে যেটা আমরা পাই যে তাদের ওয়ার্ল্ডে বেশি মানুষ মারা যাচ্ছে এবং আমাদের ওয়ার্ল্ডে কম মানুষ মারা যাচ্ছে। মান স্পিকার, আজকে বিজ্ঞান মনস্ক ব্যক্তি হিসেবে, প্রধানত একজন ব্যক্তি হিসেবে যদি চিন্তা করি, তাহলে কিন্তু আমি চাইবো না যে একজন মানুষ মারা যাক বিজ্ঞানের উন্নয়নের জন্য। বিজ্ঞানের উন্নয়ন মানুষের জন্য, কিন্তু সেই ক্ষেত্রে উন্নয়ন করতে গিয়ে মানুষ মারা যাচ্ছে, এর জন্য আমি অবশ্যই অনুতপ্ত। মানুষ হিসেবে মানুষ মারা যাচ্ছে বিজ্ঞানের অগ্রগতির জন্য, তার জন্য আমরা অনুতপ্ত। মান স্পিকার, আজকে ডিবেটটা হচ্ছে রিগ্রেট মোশন, অর্থাৎ অনুতপ্ত কি না। আজকে এই যে মানুষ মারা যাচ্ছে এবং তাদের স্বীকারোক্তি, এখানেই আমরা অনুতপ্ত হয়ে রয়েছি এবং আশা করি আজকে আমরা অনুতপ্ত এবং এটা সংসদে পাস হবে। মান স্পিকার, এরপরে তাদের থেকে যে কথাগুলো আসছে, সার্বভৌমতা, দেশের সুরক্ষার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা দরকার। মান স্পিকার, ধরুন আমরা কয়েক বছর পিছিয়ে যদি যাই, অত্যাধুনিক প্রযুক্তি যখন ছিল না, তখন কি আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কোনো উপায় ছিল না? দেশের সুরক্ষার জন্য কোনো উপায় ছিল না? অবশ্যই ছিল। মান স্পিকার, অর্থাৎ এই অত্যাধুনিক প্রযুক্তি ইজ নট দ্য অন সলিউশন। মান স্পিকার, এরপর হচ্ছে তারা বলেছে বিজ্ঞানের উন্নয়নের কথা। ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় চিকিৎসা ক্ষেত্রে চাহিদা বাড়ে এবং সেখান থেকে চিকিৎসা ক্ষেত্রে উন্নয়ন ঘটে। মান স্পিকার, হ্যাঁ মানলাম যে ওয়ার্ল্ড ওয়ার 2 তে চিকিৎসা ক্ষেত্রে উন্নয়ন ঘটে। মান স্পিকার, কিন্তু মান স্পিকার, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এখানে যদি চিকিৎসা ক্ষেত্রে উন্নয়ন কখন ঘটেছে? যখন মানুষ মারা যাচ্ছে, মানুষের অবস্থা বেগতিক, সেখানে যদি আমরা ওই সিচুয়েশনটি আমরা আটকে দিতে পারতাম, মানুষকে মারা থেকে বিরত রাখতে পারতাম, সেটাই ছিল আমাদের কাছে বেটার সলিউশন। মান স্পিকার, এরপর তারা বারবার কথা বলেছেন যে আজকের যে সমস্যাগুলো হচ্ছে, অর্থাৎ মানুষ খাবার পাচ্ছে না, বেসিক নিড পূরণ হচ্ছে না, তা হচ্ছে জিও পলিটিক্স। মান স্পিকার, জিও পলিটিক্স কিংবা ইন্টারন্যাশনাল পলিটিক্স যেগুলো গঠিত হয়েছে, তার বেস কিন্তু আজকের এই শক্তিগুলো, অর্থাৎ নিউক্লিয়ার ওয়েপন বা অত্যাধুনিক অস্ত্রগুলো। মান স্পিকার, আজকে যে দেশ যত অস্ত্রে অগ্রগতিশীল, সেই দেশের ক্ষেত্রে অন্যান্য দেশগুলো ওই পলিটিক্সে নতুন একটা পলিটিক্সের উপায়ে এগিয়ে যাচ্ছে এবং আজকে জিও পলিটিক্স গুলো কিন্তু এভাবে কাজ করতেছে, অর্থাৎ বেসটা কিন্তু নিউক্লিয়ার পলিটিক্স এর সাথে, নিউক্লিয়ার ওয়েপনের সাথে খুবই রিলেভেন্ট। মান স্পিকার, এরপর আসি ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে হচ্ছে পেনিসিলিয়াম আবিষ্কার হয়। মান স্পিকার, তারা বলছে মান স্পিকার, এর ওয়ার্ল্ড ওয়ার 2 এর সাথে পেনিসিলিয়াম আবিষ্কার, অর্থাৎ ওয়েপনের সাথে পেনিসিলিয়াম আবিষ্কার কোনো লজিক আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু মান স্পিকার, যদি মেনে নিয়েছে লজিক আছে, কিন্তু পেনিসিলিয়াম আবিষ্কার করে যতজন মানুষ বেঁচে আছে, তার থেকে বেশি মানুষ মারা গেছে ওয়ার্ল্ড ওয়ার 2 এর কারণে, যেটা অত্যাধুনিক প্রযুক্তি ইউজ করা হয়েছে। মান স্পিকার, তারা আজকে উদাহরণ দিয়েছে রাশিয়া এবং আমেরিকার কাছে ওয়েপন, অত্যাধুনিক ওয়েপন থাকার সত্ত্বেও তাদের ওয়ার্ল্ড ওয়ার 3 হচ্ছে না। মান স্পিকার, এটা যে হবে না তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমরা যদি ওয়ার্ল্ড ওয়ার 2 এর দিকে দেখি, তখন কিন্তু পারমাণবিক বোমা এইটাই কিন্তু আমাদের সমগ্র পৃথিবীকে পাল্টে দিয়েছিল। মান স্পিকার, এবং এই জন্যই আমরা বলি আজকে বিজ্ঞান মনস্ক মানুষ একজন, তার আগে কিন্তু সে একজন মানুষ। এখন মানুষ হিসেবে মানুষের উন্নয়ন কিভাবে সেটা দেখবে, এরপর হচ্ছে বিজ্ঞানের উন্নয়নটা দেখবে। মান স্পিকার, এখন যদি বিজ্ঞানের উন্নয়নের দিকে দেখি, আজকে পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে, ওয়েপনের ক্ষেত্রে যে টাকাটা ইনভেস্ট করা হচ্ছে, আমরা যদি সেটা অন্যান্য টেকনোলজি খাতে ইনভেস্ট করি, তাহলে কিন্তু আরো বেশি উন্নয়ন ত্বরান্বিত হবে অন্যান্য সাইট গুলোতে। পারমাণবিক অস্ত্র কিন্তু আমাদের ক্ষেত্রে আর্জেন্সি নেই ততটা, সেহেতু আমাদের অন্যান্য ক্ষেত্রে বিজ্ঞানের ডেভেলপ হচ্ছে, এবং এই কারণে আমরা মনে করি যে পারমাণবিক অস্ত্রের যেহেতু ক্ষতি হয়ে যাচ্ছে, এর কোনো শান্তি আমরা পাচ্ছি না, এবং আমাদের যে সকল সমস্যা রয়েছে, যেমন সার্বভৌমত্ব, দেশের সুরক্ষা, এর অন্যান্য একটা সলিউশন আছে। সেই ক্ষেত্রে অবশ্যই আজকে পারমাণবিক অস্ত্রের সামরিক ব্যবহার, এটা কারণে আমরা অনুতপ্ত হতে বাধ্য। আশা করি আমাদের এই সংসদের প্রস্তাবনাটা যথাযোগ্যতা রাখে এই সংসদে। ধন্যবাদ মান স্পিকার, ধন্যবাদ সকলকে। দুই দলকে অসংখ্য ধন্যবাদ একটি সুন্দর বিতর্ক আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এ পর্যায়ে হচ্ছে আমি বিতর্ক নিয়ে একটি সংক্ষিপ্ত মূল্যায়নের জন্য প্রথমে হচ্ছে সুযোগ ছেড়ে দিব বুয়েট ডিসির বিতার্কিক মমিত ভাইয়াকে। ভাইয়া শোনা যাচ্ছে? আচ্ছা, খুব সম্ভবত টেকনিক্যাল কারণে মমিত ভাইয়া নেই, তাহলে হচ্ছে আমরা ফ্লোর ছেড়ে দিব রুয়েট ডিসির বিতার্কিক অয়ন ভাইয়াকে সংক্ষিপ্ত একটি মূল্যায়নের জন্য। হ্যাঁ, আমার কথা তো স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি, আচ্ছা। আমি অ্যাকচুয়ালি আসলে বেশি বড় করে কিছু বলবো না, ওভারঅল একটা পার্সপেক্টিভ আমার বিতর্কটা থেকে যেটা মনে হলো সেটাই আমি বলবো। বিতর্কটা আমার ভালো লেগেছে, দুই দলেরই সলিড কেস ছিল এবং দুই দলেরই তাদের কেসের উপরে কঠিন ভাবে স্ট্যান্ড করেছেন আপনারা। মোশনটা ছিল একটা রিগ্রেট মোশন, মানে এক দল হয় অনুতপ্ত হবে আর একটা দল অনুতপ্ত হবে না। এখন গভর্নমেন্ট সাইড থেকে অনুতপ্ত হবার দুটো কারণ এসেছে। প্রথম কারণটা হলো ড্যামেজ রিলেটিং টু নিউক্লিয়ার ওয়ারফেয়ার, আর দ্বিতীয় কারণটা হলো কোলাটারাল ড্যামেজ ও সিভিলিয়ান যে ড্যামেজটা, সেটা হলো আপনাদের দ্বিতীয় কারণটা। অর্থাৎ আপনারা এই প্রযুক্তিগত অত্যাধুনিক প্রযুক্তির সামরিক ব্যবহারের কারণে অতীতে বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কথাটাই সবচেয়ে বেশি এসেছিল শুরুতে। এই সময়টায় যে মানুষের ক্ষতিগুলো হয়েছে বা মানুষের জনজীবনের যে ক্ষতিটা হয়েছে সেটা নিয়ে আপনারা অনুতপ্ত। অপোজিশন সাইড থেকে আপনারা অনুতপ্ত না, কারণ আপনাদের মেইন কথাটা ছিল অ্যাকচুয়ালি যে সোজা বাংলায় যুদ্ধ হবে, ওয়ার প্যারাডক্স নিয়ে আপনারা কথা বলেছেন এবং আপনারা
গভর্নমেন্ট দল এই যে সকল লজিকে যুদ্ধটা হওয়াকে অনুতপ্ত বলছেন, সেই সকল লজিককে আপনারা ক্যাপিটালিস্ট সোসাইটি বা ইকোনমিক পলিসি গুলোর মাধ্যম দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করেছেন। আমার কাছে যতটুকু মনে হয়েছে আপনারা দুটো দলই আপনাদের লজিক সাউন্ড ছিল, কিন্তু বিতর্কটা লিনিয়ার চলেছে। তার কারণটা হলো আপনারা অনুতপ্ত নাকি অনুতপ্ত না তার বাহিরে গিয়ে আপনারা এই যুদ্ধটাকে জাস্টিফাই করবার চেষ্টা করেছেন। কিরকম ভাবে আমি একটু বলে যাই, গভর্নমেন্ট সাইড থেকে যখন সিরিয়ার যুদ্ধ বা ইরাক ইরানের যুদ্ধের কথাটুকু এসেছে, আপনারা সেখানে বিভিন্ন কান্ট্রি সেই যুদ্ধটাতে কেন ইনভেস্ট করছে বা বিভিন্ন ডিফেন্স এজেন্সি সেই যুদ্ধগুলোতে কেন ইনভেস্ট করছে সেই লজিকগুলো আনার চেষ্টা করছেন। দেখুন, এই লজিকগুলো যখন আপনারা নিয়ে আসবেন তখন এই ইনভেস্টমেন্টটা কিন্তু কেবলমাত্র তাদের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সামরিক অস্ত্রের ব্যবসার জন্য না, তার পিছনে আরো অজস্র কারণ রয়েছে, তার পিছনে অনেকগুলো জিওপলিটিক্যাল খেলা আছে, সেই খেলাগুলো মূল কারণ হিসেবে কাজ করে থাকে। আপনারা যখন বলে যান পরিবেশ দূষণের বিষয়টি, পরিবেশ দূষণ এই বিতর্কে এই কনসেপ্টে খুব দুর্বল আকারে আসে। আপনারা, আমার কাছে যেটুকু মনে হয়, আপনাদের কাছে আরো অন্য কোনো উপায় হয়তো বা থাকতে পারে, আমি আমার পার্সপেক্টিভটুকু বলছি। আমার কাছে যতটুকু মনে হয় আপনারা যদি গভর্নমেন্ট সাইড থেকে অনুতপ্ত হবার পিছনে কেবলমাত্র এই যুদ্ধগুলো বা এই সামরিক অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারটা কতটুকু ইম্প্যাক্টফুল ছিল মানব জীবনটা হার্মের পিছনে বা আমাদের যে স্বাভাবিক জীবনযাত্রাটা রুদ্ধ করবার পিছনে, সেটুকু নিয়ে সেটার উপর যদি আর একটু বেশি এমফাসাইজ করতে হয়তো বা বিতর্কে আরো কিছু কথা বাদ দিয়ে যাওয়া যেত যেগুলো আসলে বিতর্কের সাথে রিলেট করে না। অপোজিশন সাইডের থেকে আপনারা যে প্রশ্নগুলো ছুড়ে দিয়েছেন খুবই ভালো প্রশ্ন ছিল। আপনারা ওয়ার প্যারাডক্সের কথা বলেছেন, আপনাদের পুরো সিনারিওটা এরকমই ছিল, যুদ্ধ থাকবে, আজকে প্রযুক্তি থাকুক বা না থাকুক যুদ্ধ থাকবে, খুবই সলিড কথা, খুবই যুক্তিযুক্ত পয়েন্ট। কিন্তু একটা রিগ্রেট মোশনে আপনাকে কাউন্টারও করতে হবে গভর্নমেন্ট সাইডের এই দিক থেকে যে আমরা অনুতপ্ত না, তারা যখন বলে যাচ্ছে ইম্প্যাক্ট ফেলছে, আপনাদের তখন খেলার আরেকটা জায়গা থাকে, যে জায়গাটা আমি চাচ্ছিলাম আপনারা খুব ভালোভাবে ধরবেন, সেটা হলো তার আফটার এফেক্টটা কি। আপনারা যখন হিরোশিমা নাগাসাকির বোমের কথা যখন গভর্নমেন্ট সাইড থেকে বলে দিয়ে যায়, আপনারা আফটার এফেক্টটা নিয়ে কথা বলতে পারেন। সেটা কি একটা গ্রেটার গুড এনে দিয়েছিল? এই যুদ্ধগুলো কোনো গ্রেটার গুডের দিকে আগাচ্ছে? আপনাদের এই প্রযুক্তির ইনভেনশন গুলো কোনো গ্রেটার গুড এনে দিচ্ছে কিনা সেটা নিয়ে কথা বলতে পারতেন। কারণ প্রযুক্তির ইনভেনশনটা কিন্তু, টু বি অনেস্ট, যে সকল প্রযুক্তির আপনারা কথা বলেছেন, মেজরিটি অফ দ্য কেস এই প্রযুক্তির ইনভেনশন গুলো সবসময় যে যুদ্ধের খাতিরে হয় তা কিন্তু না। প্রযুক্তির মতো ইনভেন্ট হতে থাকে, আর তো পরবর্তীতে সেগুলোকে যুদ্ধ বা সামরিক দিকে নিয়ে গিয়ে প্রয়োগ করা হয়। যে নিউক্লিয়ার ওয়ারের কথা আমরা বলছি বা যে নিউক্লিয়ার যুদ্ধের কথা আমরা বলছি, সেগুলো এই নিউক্লিয়ার যুদ্ধের বাইরেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে অন্যান্য কারণে। সো ওভারঅল বিতর্ক আপনারা দুটো দলেরই সলিড স্ট্যান্ড ছিল, আপনাদের স্ট্যান্ডে বিতর্কে যা যা দরকার সবকিছুই দিয়েছেন। ক্ল্যাশটা একটু কম হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে একটু অপ্রয়োজনীয় কথাগুলো এসেছে, বাট ওভারঅল আমার কাছে বিতর্কটি অত্যন্ত ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই বিতর্কে অর্গানাইজিং এর সাথে ছিলেন। খুব সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জের জন্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অয়ন ভাইয়াকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত মূল্যায়নের জন্য একটু ফ্লোর ছেড়ে দিব নির্ঝর ভাইয়াকে, তিনি চুয়েট ডিসির বিতর্কিক। নির্ঝর ভাইয়া। শিহাব আর রাসাদ, নির্ঝর ভাইয়া। আচ্ছা, খুব সম্ভবত টেকনিক্যাল কারণে তিনিও হচ্ছে অ্যাভেলেবেল নেই। সো তাহলে হচ্ছে আসলে হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে ভাইয়া, একটু সংক্ষিপ্ত মূল্যায়ন। আচ্ছা, খুব সম্ভবত তিনি, আচ্ছা মমিত ভাইয়া কি শুনতে পাচ্ছেন? তাহলে হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, একটু কেউ কনফার্ম করলে ভালো হয়, এম আই অডিবল অর নট? হ্যাঁ ভাই, আপনাকে শুনতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, সো ডিবেটটা আমার কাছে ওভারঅল বেশ ভালো লেগেছে, ডিউ টু দ্য ফ্যাক্ট যে হচ্ছে যে জেনারেলি ডিবেটে বর্তমানে আমরা যেরকম দেখি সেটা হচ্ছে যে খুব একটা হচ্ছে ইনফরমেশন থাকে না, বাট এই ডিবেটে যথেষ্ট ইনফরমেটিভ ছিল। গভর্নমেন্ট সাইড এবং অপোজিশন সাইড দুইজনই ইনফরমেশনের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে কেন হচ্ছে যে তারা মোশনের পক্ষে বা বিপক্ষে। আমার কাছে যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে ফ্রম বোথ দ্য সাইড সেটা হচ্ছে যে তারা শুধুমাত্র ইনফরমেশন যে ব্যবহার করেছে, যেটা হয় যে অনেক সময় জাস্ট ইনফরমেশন গুলো পরপর হচ্ছে জাস্ট তথ্যগুলো দিয়ে যাবে, উল্লেখ করে, তার এখানে তথ্যগুলোর সাথে হচ্ছে যথাযথভাবে যুক্তিগুলোকে একটা লিঙ্ক করার চেষ্টা করেছে, যে লিঙ্ক ব্যাক গুলো কিরকম ভাবে কাজ করে। আমার কাছে স্ট্র্যাটেজিক দিক থেকে বা বিতর্কের যে হচ্ছে যে তাত্ত্বিকগত বা হচ্ছে যে কৌশলগত যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে দুই দলই যথেষ্ট পারদর্শিতা প্রদর্শন করেছে, তার জন্য হচ্ছে আমি দুইজনকে অনেক বেশি সাধুবাদ জানাই।
এছাড়াও আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে দুই দলের যে জিনিসটা হয়তো বা ফোকাস করা আরেকটু বেশি দরকার ছিল, সেটা হচ্ছে যুক্তি খণ্ডন গুলোর অংশগুলোতে। যে দুই দলে দেখা গেছে একটা সময় যে প্রচুর হচ্ছে যে যুক্তি মানে দিয়ে যাচ্ছে, বাট কেন একজনের যুক্তি আরেকজনের থেকে বেটার, এই যে কম্পারেটিভ অ্যানালিসিসটা বা এই যে তুলনামূলক আলোচনাটা, সেই তুলনামূলক আলোচনাটা অনেকাংশ হচ্ছে কিছু কিছু জায়গায় হচ্ছে যে আমি পাইনি। তো যদি ওই জায়গাগুলোতে একটু হচ্ছে গ্যাপ গুলো ফিল আপ হয় তাহলে হয়তো বিতর্কটা আরো সুন্দর হবে। বাট ওভারঅল বিতর্কের মান খুবই ভালো ছিল, এবং যার আয়োজকদেরকে আমি খুবই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম অসাধারণ একটা বিতর্ক আয়োজন করার জন্য। এবং এই ধরনের বিতর্ক হয়তো বা প্রায়শই যদি আয়োজন করা যায় তাহলে খুবই ভালো হয়। আশা করি হচ্ছে সামনের বিতর্কের গুলো হচ্ছে আপনাদের খুব ভালো কাটবে। ধন্যবাদ। মৌমিত ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে ফ্লোর ছেড়ে দিব শিহাব ভাইয়াকে, তিনি চুয়েট ডিসির বিতর্কে। শিহাব ভাইয়া। সবাইকে আসসালামু আলাইকুম। আমি খুবই সংক্ষেপে বিতর্ক নিয়ে কিছু কথা বলবো। আহ, এই বিতর্কটা আমার মানে প্রথমত ভালো লেগেছে, তার কারণ হচ্ছে দুটো দল এই বিতর্ক নিয়ে বেশ ভালো পড়াশোনা করেছে এবং তারা বেশ রিসেন্ট সময়ের যতগুলো ইনফরমেশন আছে এগুলো তারা কালেক্ট করার চেষ্টা করেছে, এবং তারা তাদের আর্গুমেন্ট গুলো বেশ ভালোভাবে সেট করেছে এবং সেই আর্গুমেন্ট গুলোকে যথেষ্ট সম্ভব চেষ্টা করেছে যেন এই বিতর্কে যেন সেই আর্গুমেন্ট গুলো টিকে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো এই দুটো জিনিস হচ্ছে যে আমার কাছে খুবই ভালো লেগেছে। যে জায়গাটি খারাপ লেগেছে সেই বিষয়টি আসলে বলে দেওয়া হয়েছে অলরেডি, যে বিতর্কটা অনেকটা প্যারালাল গিয়েছে, অর্থাৎ দুটো দলের মধ্যে যে একটা পারস্পরিক যে একটা ইয়া হওয়ার কথা ছিল, একটা ডিসকর্ড হওয়ার কথা ছিল, অর্থাৎ দুজনের যে আর্গুমেন্ট গুলো সেই আর্গুমেন্ট গুলোর মধ্যে একটা ক্ল্যাশ হবে এবং একটা যুক্তি খণ্ডনের মাধ্যমে যে কোনো একজন তার নিজের আর্গুমেন্টকে আরেকজনের একটা আর্গুমেন্ট থেকে বেটার দেখানোর চেষ্টা করবে, এই জায়গাটা এখানে কম ছিল। তো সেটা বাদেও আমি আসলে যে মূলত যে উপদেশটা আসলে দুই দলের বিতর্কিকদের জন্য রাখবো সেটি হচ্ছে বিতর্কের উদাহরণ এবং যুক্তি এইগুলোর পাশাপাশি বিতর্ককে অনেক ভিন্ন ভিন্ন ডাইমেনশন থেকে চিন্তা ভাবনা করার চেষ্টা করো। অর্থাৎ তোমরা আজকে যে বিতর্কটা করেছো সেই বিতর্কগুলো নিয়ে তোমরা সামনের দিনগুলোতে আবার প্র্যাকটিস করতে বসো এবং চেষ্টা করো যে আজকে যে কথাবার্তাগুলো বলেছো সেই কথাবার্তাগুলো যেন সেখানে না আসে। অর্থাৎ আমি এখানে আসলে অনেক বেশি আশা করছিলাম এই ধরনের কিছু কথাবার্তা হয়তো আসবে, যে একটা সময় 16 শতক 15 শতকের দিকে যে যুদ্ধগুলো ছিল যেগুলো নিয়ে আসলে বিরোধী দল অনেক কথা বলেছে, যে সেই যুদ্ধগুলোতে কিন্তু আসলে সমরাস্ত্রের পরিবর্তে সামরিক বাহিনীর যে পদাতিক বাহিনী আছে তাদের সংখ্যা কত বেশি, ঘোড়ার সংখ্যা কত বেশি, হাতির সংখ্যা কত বেশি, এই নৌকার সংখ্যা কত বেশি, এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, কারণ তখন এই বিষয়গুলো নিয়ে কিন্তু যুদ্ধ হতো। কিন্তু বিংশ শতকের দিকে এসে যখন আমরা জ্ঞান বিজ্ঞানে আস্তে আস্তে উন্নতি করা শুরু করেছি এবং বেশ ভালো রকমের উন্নতি করা শুরু করেছি, তখনই কিন্তু আসলে আমাদের যে অলিগর্সরা আছে এবং আমাদের যে অর্থাৎ লিডার্স যারা আছে বা কোনো কোনো ক্ষেত্রে পলিসি মেকার্স যারা আছে বা কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের যে মানুষগুলো, এই সোসাইটির এই মানুষগুলোই কিন্তু লিডিং এর মানুষগুলোই কিন্তু তাদের নিজস্ব ভেন্ডাটা ফুলফিল করার জন্য, নিজের পাওয়ার হোল্ড করে রাখার জন্য, আরেকটা কান্ট্রির জায়গা দখল করার জন্য, কিংবা অনেকদিন ধরে চলে আসা ক্ল্যাশ মিটমাট করার জন্য, কোনো যুদ্ধে উইন করার জন্য, অর্থাৎ তারা দেখেছে যে এই জ্ঞান বিজ্ঞানের যে উন্নতি এটার সামরিক ব্যবহারের মাধ্যমে খুব দ্রুত অনেক বেশি পাওয়ার হোল্ড করা যায়। এবং এ কারণেই কিন্তু বিংশ শতকের পর থেকে সামরিক বাহিনীর ভিতর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেক্টরের মতো জিনিসগুলো আস্তে আস্তে ইনক্লুড হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে অনেক বেশি বেশি রিসার্চ, অনেক বেটার টেকনোলজি, এমন টেকনোলজি যে টেকনোলজি হয়তো ইউএস এর সব থেকে বড় বিলিয়নিয়ারও হয়তো ইউজ করে না, কিন্তু সেটা তাদের সামরিক বাহিনীর মানুষরা ঠিকই ব্যবহার করছে বা তাদের জন্য সেটা অ্যাপ্লিকেবল, বা তাদের যে মেশিনারিজ আছে সেগুলোর জন্য অ্যাপ্লিকেবল। তো এই জায়গাটা কি আসলেই এত বেশি দরকার? মানুষের মৃত্যু অনেক ক্ষেত্রে এই বিতর্কের অনুতপ্তের জায়গাটাতে অনেক বেশি কথাবার্তা হয়েছে, কিন্তু এই মৃত্যু ছাড়াও কিন্তু আসলে অসংখ্য জায়গা আছে অনুতপ্ত হওয়ার জন্য, যেগুলো নিয়ে আসলে হয়তো আরো অনেক বেশি কথাবার্তা বলা যেত, এবং যেগুলো নিয়ে কথাবার্তা বললে হয়তো আমরা আরো অনেক বেশি ইমার্সিভ একটা বিতর্ক পেতাম, যেখানে হয়তো শুধুমাত্র মানুষের মৃত্যু এবং যুদ্ধ এই দুটো কথার বাইরে আরো অসংখ্য জায়গা থেকে অসংখ্য ধরনের কথাবার্তা আমরা দেখতে পেতাম, যে কিভাবে আসলে এই জায়গায় একটা বেটার ওয়ার্ল্ড আমরা চিন্তা করতে পারি, কিভাবে আসলে বিজ্ঞানের জায়গাগুলো যদি সমরাস্ত্রের ভিতর না ঢুকতো তখন বিজ্ঞানটা কিভাবে ডেভেলপড হতো, কিংবা বিজ্ঞানের জিনিসটা সমরাস্ত্রে না ঢুকলে তখন সমরটা কিরকম হতো, সেটা কি আরো ভালো হতো নাকি আরো খারাপ হতো, এই ধরনের একটা অ্যানালাইসিস আমি আসলে বিতর্কটাতে চাচ্ছিলাম। তবে যে বিতর্কটা আমরা পেয়েছি সেটিও যে আমি বলবো খারাপ তা না, সেটি বেশ ভালো একটা বিতর্ক, এবং দুটো দলকে অনেক থ্যাংক ইউ এরকম একটা ভালো বিতর্ক আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ। নির্ঝর ভাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই হচ্ছে অনেক সুনাম করলো, সো আমি হচ্ছে অনেক বেশি সুনামের দিকে যাব না, আমি হচ্ছে কিছু
আমার কাছে কিছু উপলব্ধি হয়েছে, কিছু জিনিস একটু ক্লিয়ার করি। প্রথম কথা হচ্ছে, একজন বিজ্ঞান মনস্ক ব্যক্তি আর একজন বিজ্ঞানী, এই দুইজনের চিন্তাধারা কিন্তু ডিফারেন্ট। যেই মানুষটা বিজ্ঞানী তার কাছে বিজ্ঞানটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, কিন্তু যেই মানুষটা বিজ্ঞান মনস্ক ব্যক্তি তার কাছে বিজ্ঞান বিষয়টা ফার্স্ট প্রায়োরিটি না, কিন্তু সে হচ্ছে বিজ্ঞানের ডেভেলপমেন্ট চায়। আমার কাছে মনে হয়েছে বিতর্কে এই জায়গাটা মাঝে মাঝে হচ্ছে আপনাদের বিতর্কে একটু অন্যরকম হয়ে যাচ্ছিল, মানে আমরা ক্লিয়ার হচ্ছিলাম না। আচ্ছা, 2 নম্বর কথা, এই অত্যাধুনিক প্রযুক্তিগুলোর ডেভেলপমেন্ট আসলে কিভাবে হয় বা এগুলো আসলে কিভাবে আমাদের কাছে আসে? অবশ্যই অনেক বেশি রিসার্চের মাধ্যমে, অনেক বেশি এই রিসার্চের পরে হচ্ছে অনেক বেশি ইনভেস্টমেন্ট হয়, সেখান থেকে আস্তে আস্তে ডে বাই ডে ব্যাপারগুলো ডেভেলপ করে। সো এই প্রযুক্তিগুলোকে যখন আপনি সামরিক ক্ষেত্রে ব্যবহার করছেন, সেই ব্যবহারটা ভালো নাকি খারাপ, সেই ব্যবহারটা আলটিমেটলি আপনার জন্য এই প্রযুক্তির ডেভেলপমেন্টটায় আপনার পুরো মানব জাতির ভালো হওয়ার সম্ভাবনা বেশি নাকি খারাপ হওয়ার সম্ভাবনা বেশি, এই জায়গা থেকেও বিতর্কটা আরো অনেক ফিক্সড একটা জায়গায় ছিল। যে এরকম অনেক প্রযুক্তির ব্যবহার আমরা দেখেছি সামরিক ক্ষেত্রে, সেই ব্যবহারগুলো আলটিমেটলি আমাদেরকে অনেক বেশি পরিমাণ দুঃখ জাগায় একজন বিজ্ঞান মনস্ক ব্যক্তির কাছে। সে কি আসলে আপসেট হয়, সে রিগ্রেট করে যে কেন বিজ্ঞানের এত বেশি ডেভেলপমেন্ট হলো, যে এরকম এরকম ব্যবহারের ফলে ক্ষতি হচ্ছে, নাকি সেই মানুষটা ব্যাপারটাকে পজিটিভলি নেয়। মানে খুব সহজভাবে সামরিক ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহারগুলোরও এমন কিছু দিক রয়েছে যেই দিকগুলোর জন্য আসলে আমাদের রিগ্রেট করা উচিত না, বা একজন বিজ্ঞান মনস্ক মানুষের রিগ্রেট করা উচিত না, সে রিগ্রেট করে না। এই জায়গাগুলোতে যদি আপনারা বিতর্কটা করতেন, বিতর্কটা অবশ্যই আরো ভালো হতো। অবশ্যই আমি বলবো না যে বিতর্কটা হচ্ছে খারাপ হয়েছে, এঙ্গেজমেন্টটা একটু কম ছিল, কিন্তু আপনারা হচ্ছে প্রচুর ইনফরমেশন দিয়েছেন বিতর্কে, যার জন্য আমরা হচ্ছে বিতর্কটা খুবই এনজয় করেছি। এবং আমরা হচ্ছে আশা করি ভবিষ্যতেও আপনারা হচ্ছে এরকম আর অনেক সুন্দর ভালো বিতর্ক করবেন, এরকম ইনফরমেটিভ বিতর্ক করবেন, এবং এই প্রযুক্তিগত ইস্যুস গুলো নিয়ে আরো অনেক বেশি কথা হবে, এরকম একটি কামনা আমরা সবসময় করি। আর সবশেষে হচ্ছে, যেহেতু এটি একটি প্রীতি বিতর্ক, সুতরাং অবশ্যই বিতর্কের কোন রকম রেজাল্ট হচ্ছে আমরা অ্যানাউন্স করব না। আমাদের কাছে হচ্ছে দুটি দলের বিতর্ক অনেক বেশি ভালো লেগেছে। সবশেষে হচ্ছে অনেক বেশি অভিনন্দন আইইউবিএটি সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স, তাদেরকে এত সুন্দর একটি বিতর্ক আয়োজন করার জন্য। সো আপনাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা, অনেক বেশি ভালো থাকবেন, হয়তো আবার দেখা হবে। ফ্লোর ছেড়ে দিচ্ছি অর্কমের কাছে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ ফয়সাল ভাইয়া। সত্যিকার অর্থে খুব সুন্দর একটি বিতর্ক আমরা সবাই উপভোগ করলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের বিতার্কিকদের, বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের বিচারক মন্ডলী এবং আমাদের মাননীয় স্পিকার আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমাদেরকে খুব সুন্দর একটি বিতর্ক এবং বিতর্ক মূল্যায়ন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আমি আশা রাখি এরকম বিতর্ক আইএসএমই আবারও আয়োজন করবে। আমরা এরকম ভালো ভালো বিতর্ক এবং খুব সুন্দর বিতর্ক আমরা আরো উপভোগ করব, এই আশা ব্যক্ত রেখে আমি আজকে আমাদের বিতর্ক সেশন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।